ভয়ঙ্কর নিস্তব্ধতা চারপাশে। এলোমেলো হয়ে বিধ্বস্ত অবস্থায় রাস্তার এক কোণে দাঁড়িয়ে মাথায় খামছে অনবরত মদের বোতল থেকে মদ্যপান করছে অয়ন। বুকটা চিনচিনে ব্যথা অনুভব করছে বারে বারে। অয়নের মনে হচ্ছে তার রিমি পরি ঠিক নেই, কোনো ভয়ঙ্কর এক বিপদের মাঝে রয়েছে। রিমির নেত্রকোণে লেপ্টে থাকা জলে বিনষ্ট হওয়া কাজল বারবার যেন ছুরিকাঘাত করছে অয়নের হৃদয়কে। অয়ন নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিল, সে আর যাই হোক না কেন তার রিমিপুরীর প্রতি অভিমান করে নিজেকে কিংবা তার প্রেয়সীকে কষ্ট দিবে না। সে এক্ষুনি ছুটে চলে যাবে রিমির দ্বার প্রান্তে, শক্ত করে হাতখানা ধরে মুছিয়ে দিবে রিমির ভিতরের কষ্টগুলো। অয়ন অপেক্ষা করল না এক মুহূর্ত আর। দ্রুত পায়ে গাড়িতে বসে রওনা দিল সেই ফার্ম হাউসের উদ্দেশ্যে, যেখানে অয়ন রিমিকে রেখে দিয়ে এসেছিল। অয়নের একজন সার্ভেন্ট উপর থেকে রিমির কোনো প্রকার সাড়া শব্দ না পেয়ে দ্রুত গতিতে উপরে চলে এলো। উপরে এসে দেখতে পায় রিমি অজ্ঞান হয়ে মাটিতে এক প্রকার লুটিয়ে পড়েছে এবং রিমির রক্তাক্ত পা থেকে অনবরত রক্তপাত হচ্ছে। সার্ভেন্ট মুখে হাত দিয়ে চিৎকার করে ওঠেন। অয়ন সবেমাত্র গাড়ি পার করে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। সার্ভেন্টের চিৎকার করে এক প্রকার দৌড়ে নিজের কক্ষে গিয়ে এক প্রকাশে স্তব্ধ হয়ে যায়। নিজের প্রাণের থেকেও অধিক প্রিয়তমা স্ত্রীর এমন করুণ অবস্থা দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দেয় অয়নের। অয়ন দ্রুত গিয়ে রিমির পাশে বসে। রিমির মাথা নিজের কোলে রেখে রিমির গালে আলতো থাপ্পড় মেরে চিৎকার করে ডাকতে থাকে, রিমি পরি, কি হয়েছে তোমার? নিজের সাইকোর উপর রাগ করে কি তুমি উঠছো না? একবার উঠে পড়ো আমার রিমি পরি। আমি প্রমিস করছি আর কখনো এমন ভুল হবে না। তোমার সাইকো এমন ভুল করবে না। একবার উঠে পড়ো, আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাকে দেখে। আফসোস। অয়নের আকুল আর্জি রিমির কান অবধি পৌঁছালো না। সে অচেতন অবস্থায় শুয়ে আছে। অয়ন রিমির হাতের ফালস চেক করলো, খুব ধীর গতিতে চলছে। অয়নের মাথা বিগড়ে যায়, মনে হানা দিলেও প্রেয়সীকে হারানো ভয়। অয়ন রিমিকে কোলে নিয়ে ছুটে নিচে চলে যেতে লাগলো। তারপর রিমিকে গাড়িতে শুইয়ে হসপিটালের দিকে রওনা হলো। সারা রাস্তায় রিমিকে বারবার ডেকেছে অয়ন। সে জানে অচেতন অবস্থায় রিমি কোনো প্রকার উত্তর দিবে না, তবুও অবাধ্য মনে বারবার ডেকেছে অয়ন রিমিকে, কিন্তু রিমি নির্চুপ। অয়ন রিমিকে তার হসপিটালে নিয়ে গিয়ে এসে শিফট করেছে একটি কেবিনে। ঈশা এবং ডক্টরদের সাথে নিয়ে রিমির চিকিৎসা করছে। ঈশা থেকে রিমির অবস্থা সম্পর্কে জেনে পারহান, সুমাইয়া, মেঘ ছুটে এসেছে হসপিটালে। অয়ন কিছুক্ষণের মাঝে বেরিয়ে আসে। বাহিরে বেরিয়ে সবাইকে দেখে কোনোরূপ প্রতিক্রিয়া না করে নিজের কেবিনে চলে যায়। কিছুক্ষণ পরে ঈশা বেরিয়ে আসে। ঈশাকে দেখে সুমাইয়া তড়িৎ গতিতে অস্থিরতা নিয়ে প্রশ্ন করে, কি হয়েছে আমার বোনের? ও ঠিক আছে তো? ঈশা সুমাইয়াকে আশ্বাস দিয়ে বলল, তুমি চিন্তা করো না ভাবি, অতিরিক্ত রক্তপাত হওয়ার ফলে রিমি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল শুধু। কিন্তু অয়ন তো পুরো হসপিটালে ডাক্তারদের ডেকে পাঠালো শুধুমাত্র তার বউয়ের জ্ঞান ফেরানোর জন্য। বুঝে দেখো আমার বন্ধু কতটা পাগল প্রেমিক। ঈশার কথার বিপরীতে সুমাইয়া ক্ষীণ হাসল। তার মনের সংশয় রয়েই যায়, রিমির এমন অবস্থা অয়নের পাগলামির জন্যই হয়েছে। তা বুঝতে সুমাইয়া সময় নিল না। রিমিপুর জ্ঞান কখন ফিরবে? মেঘের প্রশ্নে ঈশা বললেন, কিছুক্ষণের মাঝেই ফিরবে, তুমি চিন্তা করো না। মেঘ মাথা নাড়ায়। ফারহান কি মনে করে যেন অয়নের কেবিনের দিকে যায়। অয়ন নিজের কেবিনে বসে তার উপরে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। নেত্রকোণ সলসল, অপরাধীর ন্যায় মাথা নিচু রয়েছে তার। শুধু মনে হচ্ছে আজকে তার জন্যই তার পরিটা এত কষ্ট পাচ্ছে। আজ যদি রিমির কিছু হতো তাহলে কি হতো অয়নের? কথাটি ভেবেই পুনরায় ড্রাগসের প্যাকেট থেকে ড্রাগস নিয়ে নেয়। ভালোবাসলে ভালোবাসার মানুষকে হারানোর ভয় সর্বদা বিরাজমান থাকবে, না হলে ভালোবাসলে কোথায় থাকে, তাই না? ফারহান কথাটি বলেই সাদা পকপকা দাঁতের মিষ্টি হাসি উপহার দেয়। ফারহানকে দেখে ব্রু কুঁচকে অয়ন উঠে চলে যেতে নিলে ফারহানের একটি কথা শুনে থেমে দেয়। পারলে ড্রাগসের নেশাকে পরিত্যাগ করো, না হলে জীবনের নেশাকে হারিয়ে ফেলবি। ফারহানের কথা অয়ন কি বুঝলো কে জানে। সে দ্রুত গতিতে রিমির কেবিনে ছুটে গেল। রিমি সবেমাত্র জ্ঞান ফিরেছিল। অয়নকে দেখে দ্রুত মুখ সরিয়ে নেয়। স্ত্রীরূপী প্রেমিকার অভিমান বুঝতে সময় নিল না অয়ন। নার্সদের হাতের ইশারায় বেরিয়ে যেতে বলল। নার্সরাও বেরিয়ে চলে যায়। অয়ন রিমির পাশে বসে রিমির অগোছালো চুলে সযত্নে হাত বুলিয়ে দিল। রিমি অভিমানে অয়নের হাতখানা শক্ত করে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ। অয়নের মতো বলিষ্ঠদেহী অধিকারের যুবকের সাথে গিয়ে সে পেরিয়ে উঠবে? অয়ন জোর খাটিয়ে রিমির হাতের উপর নিজের হাত চেপে রিমির ললাটে গভীর চুম্বন করল। তারপর ভেজা গলায় আলতো সুরে বলে, তুমি বড্ড পাষাণ প্রেমিকা, বড্ড নির্দয়, যার মনে মায়া নেই।
আছে শুধু একরাশ অভিমান। সে অভিমানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হৃদয়টা। বড্ড বেদনা দেয় ভালোবাসার দূরত্ব। রিমি ফুঁপিয়ে কেঁদে দিল। অয়নের মতো নির্দয় প্রেমিকের আঁখিতেও আজ অশ্রু তার প্রেমিকার জন্য। আপনি স্বাভাবিক হয়ে উঠুন একবার ডক্টর এয়ারসি। আপনার এসব পাগলামো, আপনার ড্রাগস আমাদের মাঝে শুধু দূরত্বই সৃষ্টি করছে। ড্রাগস ছেড়ে দেওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে অয়ন উঠে দাঁড়ালো। রিমির কথার বিপরীতে সে কোনোরূপ উত্তর দিতে পারল না। কিভাবে পারবে সে? পারার তো কোনো প্রকার অবকাশ নেই। ড্রাগস সে ছাড়তে পারবে না, কোনো মতেই নয়। ড্রাগস না নিলে তার মাথায় অদ্ভুত যন্ত্রণা হয়, ভীষণ কষ্ট হয় তার। কিন্তু রিমির মতো সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। তাই অয়ন কথা বাড়ালো না, বেরিয়ে গেল। অয়নকে বেরিয়ে যেতে দেখে রিমি আরেক দফা কেঁদে উঠল ঠোঁট চেপে। রিমির মাথায় হাত বুলিয়ে সুমাইয়া রিমির পাশে বসল। এত বছর পর নিজের বোনের স্পর্শ পেয়ে আলতো হাসল রিমি শুধু। কোনো প্রকার কথা বলার শক্তিটুকু নেই তার মাঝে। সুমাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অয়নকে স্বাভাবিক করাটা খুব জরুরি বোন। আজকে যা হলো তা ঠিক হলো না। আমিও চাই আর 5টা সাধারণ মানুষের মতো উনিও স্বাভাবিকভাবে বাঁচুক। উনি একজন ডক্টর হয়েও বুঝতে পারছেন না ওনার শরীর ড্রাগস প্রবেশ করছে। এতে উনি যেমন অস্বাভাবিক হয়ে পড়েছে, ঠিক তেমনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। একটা উপায় আছে শুধুমাত্র। কিন্তু কি? রিমির পাল্টা জবাবে ঈশা বলল, মালয়েশিয়াতে বিশ্বের বেস্ট একটি মাদক নিরাময় কেন্দ্র আছে। অয়নকে সেখানেই পাঠাতে হবে। কয়েকটা বছর লাগবে, কিন্তু অয়ন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এখন অয়নকে রাজি করানোটাই হচ্ছে মূল সমস্যা। রিমি ঈশার কথা শুনে চুপ হয়ে রইল। রিমিকে বাসায় নিয়ে আসা হয়েছে। আপাতত সে আগের তুলনায় বেশ সুস্থ রয়েছে। তার মস্তিষ্কে শুধু ঈশার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। অয়ন যদি মালয়েশিয়া চলে যায় তাহলে সে কিভাবে থাকবে? কিন্তু অয়নের স্বাভাবিক জীবনের জন্য এখন দূরত্ব শ্রেয়। মনে পাথর নামক বস্তুটি রেখে নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে একটা সিদ্ধান্ত গ্রহণ করল রিমি। অয়নের ঘরে গিয়ে খট করে দরজা বন্ধ করে দিল। অয়ন বারান্দায় দাঁড়িয়ে আপন মনে ঠোঁটে সিগারেট চেপে উপরের দিকে দোয়া ছাড়ছিল অয়ন। রিমিকে দেখে ব্রো কুঁচকে তাকায়। রিমি তার ওড়নায় আঙ্গুল ফেঁসিয়ে বারংবার অয়নের দিকে ভীতু নয়নে আর চোখে তাকাচ্ছে। অয়নকে কি করে মালয়েশিয়ার কথা বলবে রিমি বুঝতে পারছে না। শান্ত নীরব পরিবেশ, কিন্তু রিমির মনে বইছে উত্তাল ঝড়। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। অয়নকে নিজে থেকে দূরে রিমিও যেতে দিতে চায় না। কিন্তু অয়নের ভালোর জন্য হলেও অয়নকে রাজি করাতে হবে। রিমির ভাবনার মাঝে ঈশা বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ করে বলতে শুরু করে, রিমি, তোমার কথা মতো অয়নের প্লেনের টিকিট বুক করে ফেলেছি। কালকে অয়নকে তাদের সাথে যেতে হবে। ঈশা কথাটি বলে অয়নকে দেখে বেশ বড়ভাবে চমকে যায়। ঈশা হয়তো অয়নকে খেয়াল না করে কথাগুলো বলে ফেলেছে। তার চোখ মুখ দেখলে স্পষ্ট বোঝা যায়। অয়ন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রিমির পানে সে অস্থির হয়ে বলে, কিসের বুকিং? আমার অনুমতি ব্যতীত তুমি কি করছো রিমি পরি? স্পষ্ট করে বলো, আনসার মি পরি। অয়ন শেষে কথাটি চিৎকার করেই বলল। রিমি বুঝতে পারছেন অয়নকে কি করে বলবে। রিমিকে দ্বিধায় পড়তে দেখে ঈশা নিজেই বলল, দেখ অয়ন, তুই আগে রাগ করিস না। আগে একটু ভালো করে ভেবে দেখ, তারপর যা বলার বলবি। রিমি এবং আমরা সবাই তোর ভালো চাই। আমরা চাই তুই আরও কয়েকজন মানুষের মতোই স্বাভাবিকভাবে যেন বাঁচতে পারিস। তাই কয়েকটা বছরের জন্য তোকে মালয়েশিয়া যেতে হবে। তুই তো নিজেও ডক্টর হয়ে বুঝতেই পারছিস, এসব ড্রাগসের জন্য তুই ধীরে ধীরে মৃত্যুর পথে চলে যাচ্ছিস। অয়ন ঈশাকে হাতের ইশারা দিয়ে থামতে বলে। যে যা বোঝার বুঝতে পেরেছে। অয়ন রক্তচক্ষু নিয়ে রিমির দিকে এগিয়ে আসে। এসে চললেও অনবরত গেমে চলেছে রিমি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে রিমি। রিমিকে এক প্রকার এড়িয়ে বারান্দায় গিয়ে শান্তভাবে বসে পড়ে অয়ন। তারপর পুনরায় সিগারেটে টান দিয়ে পাশে থাকা ফলের ছুরিখানার দিকে তাকিয়ে কঠোর বাণী শুনিয়ে বলে, অয়ন চৌধুরীর লাইফে অন্য কেউ ডিসিশন নিবে এখন? হোয়াট দা যাই হোক, আমি কোথাও যাচ্ছি না। অ্যান্টি দ্বিতীয়বার যেন এই কথাটা বলা না হয়। কিন্তু ডক্টর এয়ারসি, রিমি তার কথা বলার পূর্বে অয়ন তাকে থামিয়ে দিয়ে গম্ভীরভাবে তাতে দাঁত চেপে বলল, আমি আর একটাও বাজে কথা শুনতে চাই না। আমি কোথাও যাব না। অয়ন শান্তভাবে এক প্রকার শাসিয়ে কথাগুলো বলে থামল। ঈশা হতাশ হলো। সে জানতো অয়নের থেকে প্রত্যাখ্যানই পেতে হবে। তাই তো সে বেরিয়ে গেল। রিমি ঈশার পথপানে তাকিয়ে অয়নের দিকে তাকালো। অয়ন হুট করে এগিয়ে রিমির হাত ধরে রিমিকে নিজের কোলে বসিয়ে রিমির কাঁধে নিজের থুতনি রেখে রিমির হাতে নিজের হাত পুরে বলতে লাগলো, রিমি পরি, তোমার সাইকো থেকে তুমি নিজেকে কখনোই দূরে সরিয়ে রাখতে পারবে না। মাইন্ড ইট। রিমি বিপরীতে অয়নের বুকে নিজের পিঠ ঠেকিয়ে দিল। অবুঝ অয়নের অভিমানী কথার বিপরীতে খুবই শান্তভাবে জবাব দিল, অনেক সময় সুন্দর ভবিষ্যতের জন্য কিছু বর্তমানকে নষ্ট করতে হয় ডক্টর এয়ারসি।
আর দূরত্বের কথা বলছেন? দূরত্ব তো মনের উপর নির্ভর করে। শত চেষ্টা করেও কেউ আমার হৃদয় থেকে আপনার নাম মুছে ফেলতে পারবে না, কখনোই না। আপনার রিমিপুরি সবসময় আপনার কাছেই থাকবে। রিমি কথা বলতে বলতে খেয়াল করে অয়ন আঁখি জোড়া বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গিয়েছে এক প্রকার কথার মাঝেই। রিমি জানে সব কিছুই ড্রাগসের প্রভাব। রিমিকে দ্রুতই কঠোর ব্যবস্থা নিতে হবে, অয়নের ভালোর জন্যই। রিমি অয়নের বুকে মাথা ঠেকিয়ে নেত্রকোনা বন্ধ করে ঘুমাতে চাইল না, কিন্তু তার ঘুম যেন আজ তার সাথে অভিমান করেছে, কিছুতেই ধরা দিচ্ছে না। রিমি চোখ বুঝেই ফুপিয়ে কেঁদে ফেলে অজান্তেই। নিজের ভালোবাসার মানুষটার বুকে কালকে আদৌ ঠাঁই হবে কিনা তার নিশ্চয়তা নেই। তাই তো রিমি ঘুমালো না। অয়নের বুকে মাথা রেখে সারা রাত প্রাণ ভরে নির্দয় নিষ্ঠুর প্রেমিক পুরুষকে দেখে নিল। যদিও রিমির মনে হয় শত শত যুগ পার হয়ে গেলেও তার আঁখি জোড়া তৃপ্তি পাবে না। ভোরের আলো ধীরে ধীরে পড়তে শুরু করলো। সকালের সূচনা হলো নতুন কোনো আশার আলোর সাথে। হয়তো নতুন কোনো সূচনা শুরু হতে যাচ্ছে। অয়ন ধীরে ধীরে আঁখি জোড়া খুলে দেখে রিমি অয়নের বুকে মাথা রেখে নিষ্পলক অয়নকে দেখে যাচ্ছে। অয়নকে দেখে মিষ্টি হেসে বলল, সুপ্রভাত ডক্টর এয়ারসি। অয়ন অবাক হয়ে মুখে হাত দিয়ে বলে, রিমি পরি তুমি ঘুমাওনি? রিমি দ্রুত মাথা নাড়িয়ে বলল, হুম, সামনে আপনার মতো সুদর্শন প্রেমিক থাকলে কি ঘুমাতে ইচ্ছে করে? তখন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। প্রিয়সীর ঠাট্টা বুঝতে পেরে অয়ন ভ্রু কুঁচকে বলে, তাহলে তো বেশ বড় অপরাধ করে ফেলেছ তুমি। ইউ নিড টু পানিশমেন্ট রাইট নাও। তোমার মতো অবলা ছেলেকে সারা রাত চোখ দিয়ে গিলেছ। ইউ নিড টু পে ফর দিস। কথাটি বলে অয়ন অদর জোয়ার রিমির দিকে এগিয়ে দিয়ে নিয়ে এলে রিমি অয়নের বুকে আলতো করে ধাক্কা মেরে উঠে যেতে নিলে পিছন থেকে অয়ন রিমির হাত ধরে রিমিকে বিছানায় শুইয়ে দেয়। রিমির উপর আতশোয়া অবস্থায় দুষ্ট হাসি দিয়েই বলে, অয়ন রজাক চৌধুরীর সাথে প্লাইটিং। তোমাকে আমি এখন ছাড়ছি না, শাস্তি তোমাকে পেতেই হবে। রিমি অয়নের বুকে ধাক্কা দিয়েও রেহাই পায় না। গাল ফুলিয়ে অবশেষে অয়নের কাছে হার মেনে নেয়। অয়ন মুচকি হেসে রিমির ললাটে অদর শুইয়ে দিয়ে বলে, পরি কিছুক্ষণ নীরব হয়ে থাকো, আমিও তোমায় প্রাণ ভরে দেখে অন্তরের তৃপ্তি সাধন করি। কতক্ষণ তাকিয়ে থাকবেন? গোটা জীবন তাকিয়ে পার করে দিব। অয়ন কিছু ফাইল চেক করতে করতে বের হচ্ছিল। ড্রয়িং রুমে হসপিটালের ইউনিফর্মে থাকা কিছু লোকদের দেখতে পায়। রুহানা, ঈশা, মেঘ, ফারহান এবং সুমাইয়াও ছিল। অয়নের তাদের ইউনিফর্ম দেখে বুঝতে অসুবিধা হলো না ওনারা আসলে সাইকোথেরাপিস্ট। অয়ন তাদের দেখেই প্রশ্ন করল, ওনারা এখানে কেন? ওনাদের মধ্যে একজন উত্তর দিল, ডক্টর এয়ারসি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। অয়ন সঙ্গে সঙ্গে ঈশার দিকে এক প্রকার তেড়ে গিয়ে চিৎকার করতে করতে বলল, তোকে আমি মানা করছিলাম না আমার অনুমতি ব্যতীত কোনো কাজ না করতে? তাও তুই সেই একই কাজ করলি। গার্ডস, এক্ষুনি ওনাদের বের করো। গার্ডসদের ডেকে কোনো লাভ নেই। ঈশা আপুর কোনো দোষও নেই ডক্টর এয়ারসি, আমি ওনাদের ডেকে পাঠিয়েছি। ডক্টর এয়ারসি, আপনাকে ওনাদের সাথে যেতেই হবে। রিমি সিঁড়ি থেকে নামতে নামতে অয়নের প্রশ্নের বিপরীতে করা জবাব দিল। একজন অয়নের দিকে এগিয়ে আসতে নিলে অয়ন সঙ্গে সঙ্গে পকেট থেকে বন্দুক বের করে তাতে হাতে গুলি করে দিল এবং বন্দুক হাতে নিয়ে রাগে বেরিয়ে যায়। সকলে হতভম্ব। রিমি বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে এক্ষুনি ডক্টর এয়ারসিকে আটকাতে হবে, অ্যাট এনি কস্ট। আমাকে ওনাকে আটকাতেই হবে। রিমি এক মুহূর্ত অপেক্ষা করলো না, অয়নের পিছন পিছন বেরিয়ে গেল। অয়ন গাড়ি নিয়ে সবেমাত্র বেরিয়েছে। রিমি অয়নের পিছনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অয়ন দ্রুততার সাথে গাড়ি চালাচ্ছে। রাস্তায় কাউকে পরোয়া করছে না, সব কিছু ক্রস করে সে গাড়ি চালিয়ে যাচ্ছে। রিমিও তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। অয়ন গাড়িটি একটি পুরনো বাড়ির সামনে রাখে এবং গটগট করে বাড়ির ভিতরে ঢুকে যায়। রিমিও দ্রুত পায়ে অয়নের পিছন পিছন বাড়িতে ঢুকে পড়ে। রিমি প্রবেশের সঙ্গে সঙ্গে সদর দরজা বন্ধ হয়ে যায়। উচ্চ স্বরে হেসে ওঠে অয়ন। পিছন থেকে পরিচিত পুরুষের শক্ত হাত জোড়া রিমির বাহু ধরে দেওয়ালে চেপে ধরে শক্ত করে। রিমি হকচকিয়ে যায়। অন্ধকারের মাঝেও স্পষ্ট দেখতে পায় অয়নের ঠোঁটে লেগে থাকা সুপ্ত বাঁকা হাসি। নেত্রকোণে ক্ষোভ থেকে উকি দিচ্ছে বারংবার। রিমিও শক্ত হয়ে অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর আঙ্গুল উঁচু করে অয়নের দিকে তাক করে উচ্চস্বরে বলল, এভাবে আপনি পালিয়ে বেড়াতে পারেন না ডক্টর এয়ারসি, আপনাকে ওনাদের সাথে যেতেই হবে। আমি চাই আপনিও স্বাভাবিক হয়ে উঠুন ডক্টর এয়ারসি। অয়ন রিমির কথার বিপরীতে রিমির হাতের আঙ্গুল ধরে তাতে আলতো করে চুমু খেয়ে কটাক্ষ করে বলে, তোমার জায়গায় অন্য কেউ হলে এই হাত আজকে আর আস্ত থাকতো না পরি। অয়ন চতুর্দিকে যেখানে কেউ চোখ তুলে তাকাতে পারে না সেখানে তুমি আমাকে শাসাচ্ছ? ওয়াও গ্রেট। শুধু শাসাচ্ছি না, আমি আপনাকে এখান থেকে মুহূর্তে নিয়েও যাব ডক্টর এয়ারসি। ইয়েস, এবং আপনি আমাকে আটকাতেও পারবেন না। রিমি কথাটি বলে সদর দরজার দিকে পা বাড়ালে
তার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। অয়ন তা দেখে উচ্চস্বরে হেসে ওঠে এবং শান্তভাবে বলে, তুমি যেমন আমার ইচ্ছেতে এসেছো, আমার ইচ্ছেতেই যেতে পারবে। রিমি অয়নের দিকে তাকিয়ে শুকনো ডোক গেল। অয়নের পরিকল্পনা সে এখন বুঝতে পেরেছে। অয়ন ইচ্ছে করে রিমিকে পুরনো বাড়িতে নিয়ে এসেছে, নিজেকে নিজের বন্দিনী করে নিয়ে যাওয়ার জন্য। অয়ন এগিয়ে এসে রিমির দিকে ঝুঁকে রিমির কপালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরাতে সরাতে বলে, তুমি বড্ড বোকা পরি, না হলে আমার প্ল্যান সম্পর্কে বুঝতেই পারলে না। নিজ থেকে আমার বন্দিনী হয়ে গেলে। এখন না আমি কোথাও যাচ্ছি, না তুমি কোথাও যাবে। ভেবেছিলাম তোমাকে সকলের সাথে থাকতে দিব, কিন্তু সকলের সাথে থেকে থেকে তোমার মাথাটা নড়ে গেছে। তাই আমি ভাবলাম এখান থেকে আমরা এখানেই থাকবো। কথাটি বলে অয়ন মুখশ্রী শক্ত করে রিমির হাত চেপে নিজেকে রিমির কাছে এনে তাতে দাঁত চেপে বলে, উঠতে উঠতে তোমার ডানা অনেক বড় হয়ে গিয়েছে পরি, তাই সে ডানাকে ছাঁটাই করার সময় হয়ে গেছে। রিমি নিজে থেকে অয়নকে ছাড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। অয়নকে সে চাইলেও বোঝাতে পারছে না অয়নের সুস্থ হওয়াটা কতটা জরুরি। বুঝবে কি করে? অয়ন নিজে একজন ডক্টর হয়ে তা বুঝতেই চাইছে না। রিমি ভাবলো রিমিকে এখন অন্য পথ অবলম্বন করতে হবে। রিমি পিছনে যেতে যেতে চিৎকার করে বলে, আমি আপনার বন্ধুনি হয়ে থাকবো না আর না আপনাকে এমন থাকতে দিব। আমি যখন বলেছি আপনাকে সুস্থ করবই। রিমি দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে চলে গেল। অয়নের মনে হলো রিমির মস্তিষ্কে নিশ্চয়ই কোনো পরিকল্পনা হানা দিয়েছে। রিমিকে আটকাতে হবে। অয়নও রিমির পিছনে পিছনে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। রিমি সিঁড়ি বেয়ে উপরে উঠে সামনের ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। অয়ন বারবার দরজা ধাক্কাতে থাকে, কিন্তু রিমি খোলে না। অয়ন দরজা ধাক্কাতে ধাক্কাতে কড়া গলায় বলে ওঠে, রিমি পরি, এখনই দরজাটা খুলে দাও, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ঘরে ঢুকবো। রিমি অয়নের কথায় গুরুত্ব না দিয়ে জানালা ধরে গিয়ে ফোন হাতে নিয়ে ফারহানের নামে দ্রুততার সাথে ফোন দেয়। ফারহান মাথা নিচু করে সকলের সাথে ড্রয়িং রুমে বসেছিল। ফোন বেজে উঠতে তড়িৎ গতিতে রিসিভ করলো। ফোনের অপর পাশ থেকে হাঁপাতে হাঁপাতে রিমি বলল, ফারহান ভাইয়া, আপনি দ্রুত ওনাদের নিয়ে আসুন। ওনাকে আজকে যে করে হোক আমাদের আটকাতেই হবে। আমি আপনাকে ওনার লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আপনি ওনাদের অ্যাম্বুলেন্স নিয়ে এক্ষুনি আসতে বলুন। উনি আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। কিন্তু অয়ন তো যেতে রাজি হচ্ছে না, কতটা পাগলামি করছে। রিমি আর কিছু বলবে তার আগে দরজা ভেঙে কক্ষে অয়ন প্রবেশ করে ফেলে। রিমি থেকে ফোনটা কেড়ে নিয়ে তার সজোরে ভেঙে ফেলে। রিমি ভয় পায় না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন কক্ষে থাকা জিনিসপত্র ভাঙতে ভাঙতে হুঙ্কার ছেড়ে পড়ে, কাকে ফোন করছিলে তুমি? হ্যাঁ, কাকে? তোমার কিন্তু বড্ড সাহস বেড়ে গিয়েছে রিমি পরি, তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করছো। অয়নের কথা বলার মাঝে বাহিরে অ্যাম্বুলেন্সের হর্ন শোনা যায়। অয়নের কপালে চিন্তার সূক্ষ্ম বাজ পড়ে যায়। অয়ন ব্রু কুঁচকে তাকায়। রিমি আলতো হেসে বলে, এসে পড়েছেন ওনারা। আর হ্যাঁ, আমি লিমিট ক্রস করছি, আপনার ভালোর জন্যই। আমাকে লিমিট ক্রস করতেই হচ্ছে। আপনাকে এখন ওনাদের সাথে যেতেই হবে ডক্টর ইয়ার্সি। অনেকটা সময় পেরিয়ে গেছে। বেশ কিছুক্ষণের মাঝে অ্যাম্বুলেন্সের পিছনে ফারহানের গাড়ি এসে থেমে যায়। গাড়ি থেকে ফারহান, ঈশা এবং সুমাইয়া বের হয়ে আসে। সুমাইয়া হাঁক ছেড়ে রিমিকে ডাকতে থাকে, রিমি, কোথায় তোরা? বেরিয়ে আয়। রিমি জানালার কাছে যেতে নিলে অয়ন কিছু না ভেবে পকেট থেকে রুমাল বের করে রিমির মুখ চেপে ধরে। রুমালে অজ্ঞান করার স্প্রে ছিল, যার ফলে রিমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলে রিমিকে কোলে করে অয়ন বিছানায় শুইয়ে দেয়। মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে অয়নের, কিন্তু এখন তাকে রেগে গেলে চলবে না, তাকে শান্ত থাকতে হবে। সে কিছুতেই তার রিমি পরীকে ছেড়ে কোথাও যাবে না। অয়ন এক প্রকার তার প্রেমিকের সুপ্ত সুন্দর মুখশ্রীর দিকে তাকায়। অয়ন রিমির মুখশ্রীর দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, কি এমন মায়ায় জড়ালে তুমি রিমি পরি, যার মায়ায় আমি বারংবার উন্মাদ হয়ে উঠি, নেশাক্ত হয়ে উঠি তোমার ভালোবাসা পাওয়ার নেশায়। অয়ন কিছু একটা ভেবে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলে, আমি জানি আমি যা করেছি সব ভুল, কিন্তু এই দুনিয়ার মানুষ যে বড্ড খারাপ, বড্ড ভয়ঙ্কর। আমার থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়েছে, আমার শৈশব কেড়েছে। এখন আমার অস্তিত্ব আমার রিমি পরীকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি কাউকে কেড়ে নিতে দিব না পরি। তোমাকে পাওয়ার জন্য যদি তোমার চোখে আমাকে নিকৃষ্ট হতে হয়, তাহলে আমি তাই হব। অয়ন কথাটি বলে রিমিকে শুইয়ে দিয়ে পকেট থেকে বন্দুকটা বের করে চটজলদি বেরিয়ে যায়। ফারহানের গাড়ির গ্লাস বরাবর একটা গুলি এসে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গাড়ির গ্লাস। ফারহান এবং সকলের সামনে তাকিয়ে দেখে অয়ন বন্দুক হাতে বাঁকা হেসে দাঁড়িয়ে আছে। অয়ন বন্দুকটার দিকে তাকিয়ে হুমকি সুরে বলে, এখনও সময় আছে। যেভাবে এসেছিলে মিস্টার ফারহান চৌধুরী, সেভাবে ফেরত চলে যাও, না হলে আমি কিন্তু। অয়নের কথার মাঝে ফারহান অয়নের বরাবর দাঁড়িয়ে জবাব দিয়ে বলে, না হলে কি? তুই নিজের বড় ভাইকে গুলি করে দিবি? এত ক্ষমতা তোর, অয়ন রজাক চৌধুরী? অয়ন উচ্চস্বরে হেসে ওঠে, তারপর মুখশ্রী শক্ত করে বলে,
আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই বুঝি? সুমাইয়া অয়নের কথা শুনে ভয় পেয়ে যায়। ফারহানকে হাঁক ছেড়ে ডেকে আতঙ্ক নিয়ে বলে, ফারহান তুমি সরে এসো, অয়নকে দিয়ে কোনো প্রকার ভরসা নেই। বাহিরে চিৎকার চেঁচামেচি শুনি আস্তে আস্তে আঁখি জোড়া খুলে সামনে তাকায় রিমি, তারপর দ্রুত গতিতে উঠে পড়ে। তার মাথায় তার ব্যথায় এক প্রকার ছেড়ে যাচ্ছে। ওষুধের পাওয়ারটা কম দিয়েছিল অয়ন, যাতে রিমির কোনো প্রকার ক্ষতি না হয়, তাই রিমির জ্ঞান খুবই সীমিত সময়েই ফিরে আসে। রিমি কোনো রকম দৃঢ় পায়ে জানালায় এসে তাকিয়ে দেখে অয়ন ফারহানের দিকে বন্দুক তাক করে আছে। রিমি দৃশ্যটি এক প্রকার দেখে দৌড়ে নিচে চলে আসে, চিৎকার করে হাঁক ছেড়ে অয়নকে ডাকে, ডক্টর আসছি, থামুন আপনি, আর কোনো ধ্বংস করবেন না দয়া করে। অয়ন রিমি চিৎকারে থেমে যায়। রিমি দৃঢ় পায়ে এগিয়ে অয়নের হাত নিজের পেটে রাখে, কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য না হলেও আমাদের অনাগত সন্তানের জন্য হলেও আপনি এবার রাজি হয়ে যান ডক্টর আসছি। তার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আপনাকে সুস্থ হতে হবে ডক্টর আসছি। অয়ন কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রিমির দিকে, তারপর ক্ষীণ আওয়াজে অবিশ্বাসের সুরে বলে, কি বললে তুমি? আমি বাবা হতে চলেছি? রিমি মাথা নিচু করে পুনরায় বলে ওঠে, হ্যাঁ, আমি কনসিভ করেছি ডক্টর আসছি। 2 দিন আগে আমি তা জানতে পেরেছি, কিন্তু এত সব ঝামেলার মাঝে আপনাকে বলা হয়ে ওঠেনি। অয়ন নিচে বসে পড়ে, আলতো করে রিমির পেটে হাত বোলায়, অনুভব করতে চায় তার নিজের অস্তিত্বকে। সে ধীরে ধীরে বেড়ে উঠছে রিমির গর্বে। অয়নের বিশ্বাসই হচ্ছে না সে বাবা হতে চলেছে। আদো আদো গলায় তাকে কেউ বাবা বলে ডাকবে। বাবা হওয়ার আনন্দ বুঝে ছেলেদের কাছে পৃথিবীর সব আনন্দের থেকে শ্রেষ্ঠতম। অয়ন কেঁদে ফেলে মুখ চেপে। রিমিও হাঁটু গেড়ে অয়নের ললাটে নিজের কপাল ঠেকিয়ে কেঁদে ওঠে। অয়ন কাঁদতে কাঁদতে রিমিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে বলে, বেশ, আমার প্রেয়সীর ইচ্ছেটাকে প্রাধান্য দিলাম। তার আঁখি জোড়ার বেদনাদায়ক অশ্রুপাতের চেয়ে আমাদের ক্ষণিকের বিচ্ছেদই শ্রেয়। রিমি অবাক হয়ে অয়নের দিকে তাকাতেই অয়ন মুচকি হাসি দিয়ে রিমির চোখের জল মুছে দেয় সযত্নে। তারপর রিমির ললাটে গভীরভাবে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, আমি যতদিন থাকবো না ততদিন কিন্তু একটুও কাঁদবে না। তোমার চোখের অশ্রের দাগ মুছে দেওয়ার অধিকার শুধুমাত্র আমার। মনে রেখো, তোমার আঁখি জোড়ার কাজল যেন লেপ্টে না যায়। তোমার আঁখি জোড়ার কাজল যে বড্ড দামি রিমি পরি। রিমি অয়নের কথা শুনে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দেয়। অয়নও ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখে। তাকে শক্ত করে থাকতে হবে, মনে পাথর রেখে নিজের প্রেয়সী এবং অনাগত সন্তানের জন্য তাকে সুস্থ হয়ে উঠতে হবে। অয়ন রিমির গালে আলতো করে চুমু দিয়ে বলে, আমার জন্য অপেক্ষা করবে তো রিমি পরি? তোমার কথাই কিন্তু তোমার ডক্টর এয়ারসি রাখলো। আমাদের সন্তান এবং সুন্দর একটি ভবিষ্যতের জন্য বর্তমানকে বিসর্জন দিয়ে দিলাম। আমাদের সন্তানের এবং নিজের খেয়াল রাখবে। রিমির কথার উত্তর দিতে পারল না। অয়নের শার্ট খামছে, কাঁদতে থাকে শক্ত করে। অয়ন এবং রিমির করুণ বিরহে সকলের চোখে জল চলে আসে। সাইকোথেরাপিস্ট এবং ঈশা অয়নের কাছে আসে। ঈশা এসে বলল, অয়ন, আমাদের এখন বেরিয়ে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। অয়ন নিজের নেত্রকোণা লেগে থাকা অশ্রু মুছে ফেলে। রিমির মাথায় সযত্নে হাত বুলিয়ে বলল, আমি আসি কেমন? অপেক্ষা করবে তো? রিমির বুক ছিঁড়ে যাচ্ছে কঠোর বেদনায়। বুক ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কত বড় এক ভরসা হাত তার মাথার উপর থেকে সরে যাচ্ছে। অয়ন রিমির কষ্ট সহ্য করতে পারছে না। মনে হচ্ছে তার হৃদয়টা ছুরিকাঘাত করছে কেউ প্রতিনিয়ত। বিক্ষিপ্ত হচ্ছে হৃদয়টা। বিচ্ছেদের তীব্র যন্ত্রণা বুকে জমিয়ে দ্রুত পায়ে ফারহানের কাছে এসে ফারহানের হাত ধরে বলল, আমার এক বড় আমানতকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি, খেয়াল রেখো। ফারহান অয়নকে জড়িয়ে ধরে আশ্বাস দেয়। রিমি সুমাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। বিচ্ছেদ সাময়িক হলেও তার তীব্র যন্ত্রণা উপলব্ধি করছে অয়ন এবং রিমি দুজনেই। অয়ন এক পলক তার রিমিপুরীর দিকে তাকিয়ে সুপ্ত হেসে বলে, আসি কেমন আমি? ভালো থেকো। ভালোবাসি প্রেয়সী। অয়ন কথাটি বলে এক মুহূর্ত আর দাঁড়ালো না, অ্যাম্বুলেন্সে উঠে পড়ল। ঈশ্বর রিমিকে আশ্বাস দিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। তা গেট দিয়ে বাহিরের দিকে চলে গেল। রিমি এতক্ষণ চুপ থাকলেও এবার দ্রুত গতিতে উঠে দাঁড়িয়ে দৌড়ে গেটের কাছে এসে চিৎকার করে বলল, আমিও আপনাকে ভালোবাসি ডক্টরে আসছি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমি অপেক্ষা করব আপনার জন্য। জীবনের শেষ প্রহর অবধি আপনার অপেক্ষায় কাটিয়ে দিব। রিমির আকুল আর্তনাদ কি আদর শুনতে পেল অয়ন? রিমি দপ করে মাটিতে বসে ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। আকাশে ক্ষীণ মেঘ জমতে শুরু করে। একে অপরের সাথে সন্ধি করে বৃষ্টিকে আমন্ত্রণ জানায়। বৃষ্টিও মেঘের আমন্ত্রণ পেয়ে ধরণীকে ভিজিয়ে তোলে। প্রকৃতিও যেন রিমির সাথে আজ বিচ্ছেদের গভীর বেদনায় কেঁদে উঠেছে। পুরুষালীর শক্ত হাত জোড়া রিমির পিঠে ঠেকিয়ে নিজ বক্ষে দ্রুত টেনে নিল অয়ন। রিমির নেত্রপল্লব জোড়া উন্মুক্ত হলো সঙ্গে সঙ্গে।
অয়নের বক্ষস্থলে ঠাঁই পেয়ে যেমন চমকে উঠেছে রিমি, তেমনি খুশিতে আবেগ আপ্লুত হয়ে অয়নের শার্ট হাতের মুঠোয় নিয়ে শক্ত করে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। রিমির কার্যকলাপ দেখে বিস্তর হাসল অয়ন। রিমির নাক টেনে টেনে বলল, আপনি জাননি ডক্টরে আসছি? অয়ন অনড়ভাবে রিমিকে নিজ বক্ষে শক্ত করে ধরল। তারপর আফসোসের সুরে বলল, আমার পরি এদিকে কেঁদে কেটে শেষ, আমি কি করে যাই বলো তো? আচ্ছা, আমার পরি তো সিসকাদুনি ছিল না, অনেক স্ট্রং আমার পরি, তাহলে এত সিসকাদুনি কিভাবে হয়ে গেল? আচ্ছা, এই সিসকাদুনিকে রেখে সেই সুদূর বিদেশ পথ পাড়ি দিব কিভাবে আমি বলো তো? রেমি কিছুটা ঠোঁট উল্টে অয়নের বুকে আলতো ধাক্কা দিয়ে বলে, আমি সিসকাদুনি? তাহলে একটুও কাঁদবে না, কথা দাও আমি যখন ফিরে আসব তখন আমার বক্ষে মাথা রেখে কেঁদে কেঁদে বন্যা বানিয়ে দিও, আমি বসে বসে তোমার কান্না দেখব। রিমি ফিক করে হেসে দেয়। অয়ন পুনরায় ঝুঁকে রিমির পেটে আলতো করে কান পাতে, তারপর দৃঢ় কণ্ঠে বলে, মাই লিটল স্যাম্প, ডোন্ট বি আপসেট, ওকে? পাপা ইউল কাম ব্যাক সোন। তোমার মাম্মামের খেয়াল রেখো, কেমন? কথাটি বলে অয়নের নেত্রকোনা বেয়ে জল গড়িয়ে পড়ল। রিমিও চোখে অয়নের আঁখি জোড়ায় লেগে থাকা অশ্রু মুছে ফেলে। কানের কাছে গিয়ে আস্তে করে বলে, আই লাভ ইউ এ লট ডক্টরে আসছি। অয়ন রিমির গালে আলতো করে চুমু দিয়ে শীতল কণ্ঠে বলে, লাভ ইউ মোর দ্যান ইউ। রিমি এবং অয়ন কিছুক্ষণ মুগ্ধ হয়ে একে অপরের আঁখি জোড়ার দিকে তাকিয়ে থাকে, যেন কত যুগের তৃষ্ণা নিবারণ করছে। গাড়ির হর্নে দুজনেরই হুঁশ ফিরে আসে। গাড়ি থেকে ঈশা বেরিয়ে এসে কিছুটা মুচকি হেসে বলে, তোদের প্রেম শেষ হলে এখন যাওয়া যাক। ঈশার কথায় অয়ন রিমিকে পুনরায় বক্ষে জড়িয়ে নেয় গভীরভাবে। ললাটে এঁকে দেয় ভালোবাসার গভীর স্পর্শ। তারপর আদুরি কণ্ঠে বলে, আমাকে হাসি মুখে বিদায় দিবে, একদমই কাঁদবে না তুমি। তুমি কি জানো না তোমার আঁখি জোড়ার কোণে লেপ্টে থাকা কাজল কতটা দামি আমার কাছে? রিমিও স্মিত হেসে মাথা নাড়িয়ে সে কাঁদবে না আর বলল। অয়ন রিমির গালে হাত রেখে ভরসার সাথেই বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, আমার লিটল স্যাম্প, এবং নিজের খেয়াল রাখবে। জাস্ট কয়েকটা বছর, তারপর তো আজীবনের জন্য সব দায়িত্ব আমার। হ্যাঁ, তোমার মোহনীয় আঁখি জোড়ায় একদম কাজল দিবে না রিমি পরি? তোমাকে কাজল দিলে বড্ড সুন্দর লাগে, আমি যখন ফিরবো তখন পড়বে। তোমার কাজলে কালো আঁখি জোড়া শুধুমাত্র আমিই দেখব। আর হ্যাঁ, নিজের স্বপ্ন থেকে কখনো বিচ্যুত হবে না রিমি পরি। আমি আমার রিমি পরিকে একজন সফল ডক্টর হিসাবে দেখতে চাই। রিমি মাথা নিচু করে লাজুক হেসে মাথা নাড়ায়। আল্লাহ হাফেজ, আসছি তাহলে। কথাটি বলে অয়ন চলে যেতে নিলেই পিছন থেকে অয়নের হাত জোড়া শক্ত করে ধরে রাখে রিমি। অয়নের হাত নিজের মুঠো নিয়ে নিজের কপালে ঠেকিয়ে বলে, যতদিন আপনি ফিরবেন না ততদিন আমি এবং আপনার লিটল স্যাম্প আপনার জন্য অপেক্ষা করব, এবং আমাদের সকল সুখকর স্মৃতিকে নিয়ে একটি উপন্যাস লিখব ডক্টরে আসছি, এবং সেই উপন্যাসের প্রতিটি পাতায় কেন্দ্রবিন্দু শুধুমাত্র আপনিই হবেন। রিমির কথার বিপরীতে অয়ন চমৎকার হাসি উপহার দিয়ে বলল, বেশ, কিন্তু সে উপন্যাসের সমাপ্তি ঘটবে আমাদের দীর্ঘ অপেক্ষাকৃত সুখকর এক মিলনে। আমি অপেক্ষায় থাকবো ডক্টরে আসছি। রিমির কথার মাঝে ঈশা অয়নের কাছে এসে তাড়া দিয়ে বলল, এখন কিন্তু আমাদের যেতেই হবে অয়ন, অনেক লেট হয়ে যাচ্ছে, উইল হ্যাভ টু গো নাও। ওকে, লেটস গো। অয়ন রিমিকে হাত নাড়িয়ে বিদায় জানায়। রিমিও হাত উঁচু করে অয়নকে হাসি মুখে বিদায় জানায়। ঈশা রিমিকে নিশ্চয়তা দেয় অয়ন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবে। অয়ন এবং ঈশা গাড়িতে উঠে পড়ে। রিমি এবার আর কাঁদে না, এবং হাসি মুখে অয়নকে বিদায় দেয়, এবং অপেক্ষাকৃত এক প্রেমিকের ন্যায় তার প্রেমিকের মুখপানে চেয়ে থাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই অপেক্ষার সমাপ্তি কোথায় রিমি জানে না, কিন্তু তাকে শক্ত থাকতে হবে। তাদের সন্তানের এবং তার গুরুদায়িত্ব অয়ন রিমিকে অর্পণ করছে, তা রিমিকে পালন করতেই হবে। ধরণীকে ভিজিয়ে বৃষ্টিগুলো মেঘের আমন্ত্রণকে নাকচ করে হুট করে অদৃশ্য হয়ে যায়। মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে এসে ক্ষীণ আলো মিষ্টি ছড়াতে লাগলো চারদিকে। গোধূলির বেড়া পড়ে গেছে। রিমি গোধূলির বেলার দিকে তাকিয়ে আনমনে বলল, গোধূলির রঙে নতুন এক ভোরের সূচনা হোক, আমাদের ক্ষণিকের বিচ্ছেদের সমাপ্তি ঘটুক খুব শীঘ্রই। রিমি তার পেটে আলতো করে হাত রেখে নিজের সন্তানকে অনুভব করতে লাগলো। মনে মনে আল্লাহর কাছে চাইল, আল্লাহ যেন তাকে শক্তি দেন। আল্লাহর কাছে এই কঠিন পরিস্থিতিতে আশ্রয় নিবেদন করল। নরম ঘামের উপর পা রেখে হেঁটে চলল রিমি। অনেকটা পথ তাকে এবার একাই হাঁটতে হবে। রিমি হুট করে দেখতে পেল আকাশে বিমান তার নিজ গন্তব্যে পাড়ি জমাচ্ছে। রিমি আকাশের দিকে তাকিয়ে অয়নকে বিদায় জানালো। নেত্রপল্লবে জল চলে এলেও তা মাটিতে গড়াতে দিল না। তার আগে মুছে নিল সযত্নে, মুখে টেনে রাখলো তার উজ্জ্বল হাসি। রাতে অয়নের ছবি নিজের টেবিলের পাশে রেখে রিমি একটা কলম এবং ডায়েরি বের করলো।
এবং লিখতে শুরু করলো সে দীর্ঘমেয়াদী উপন্যাস, যে উপন্যাসের সমাপ্তি কোথায় রিমি নিজেও জানে না। মেঘ মন খারাপ করে বসে আছে ড্রয়িং রুমে। অয়ন চলে গেল, রিমিও কেমন একটা মনমরা হয়ে গেছে। বাড়ির সবাই উদাস হয়ে আছে, মেঘ নিজেও মন খারাপ করে বসে আছে। এমনিতেই বাবা মায়ের এবং ভাইয়ের কীর্তিকলাপ সম্পর্কে জেনে নিজের উপর নিজেরই রাগ হয় তার বাবা মার জন্যই তো আজ অয়নের এমন করুণ অবস্থা। আশরাফ এবং রুজা অনেকবার মেঘের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু মেঘ দেখা করেনি একবারও। মেঘের মনে হলো অনেক দিন ধরে বাগানে যাওয়া হয় না, তাই মেঘ পা বাড়িয়ে রাতের আধারে বাগানে গেল। তখনই আমানের ফোন এলো ভিডিও কলে। মেঘ তা দেখে দ্রুত রিসিভ করলো এবং সঙ্গে সঙ্গে ফোনের অপর পাশ থেকে আমান মেঘকে ডেকে বলল, মেঘ, তোমার চেহারাটা এমন লাগছে কেন? তুমি কি কেঁদেছ কোনো কারণে? মেঘ দ্রুত মাথা নাড়িয়ে বলে, না আসলে বন্ধু যখন বলে ডেকেছ, তখন বন্ধুর সাথে সব শেয়ার করতেই পারো। আমানের নিঃসংকোচ কথা। মেঘ স্মিত হেসে দিল। মানুষটা তাকে অনেকভাবে পাশে থেকেছে, মানসিকভাবে নিজেকে সুস্থ রাখার বেশ চমৎকার উপায় জানি আমান। মেঘ বলল, আসলে আজকে অয়ন ভাইয়া মালয়েশিয়া চলে গেল, তাই হঠাৎই খারাপ লাগছে অনেক। রিমি আপু বলছে ভাইয়ের যখন অপেক্ষা করবে। আমান কিছুক্ষণ চুপ থেকে চোখে থাকা চশমার ফ্রেমটা সরিয়ে বলল, ভালোবাসার মানুষের জন্য নির্দ্বিধায় অপেক্ষা করাই যায়। একটা কথা কি জানো, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি। তাহলে আমান সাহেব, আমাকেও তাহলে এখন থেকে আপনার জন্য অপেক্ষা করতে হবে। যদি কোনো দিন আপনার মতো নির্দয় ব্যক্তির পাষণ্ড হৃদয় এ বাচ্চা মেঘের জন্য গলে যায়। আমান মেঘের কথা শুনে ফিক করে হেসে ওঠে উচ্চ স্বরেই। মেঘ আমানের সে নির্মল সুন্দর হাসির দিকে তাকিয়ে নিজেও হেসে দেয়। সময়ের গতির সাথে তাল মিলিয়ে রিমি এখন 8 মাসের গর্ভবতী। সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হলেও রিমি প্রতিটা রাত জানালার ধারে গিয়ে বসে ডায়েরি নিয়ে বসে। অয়নের প্রতীক্ষায় লিখে ফেলে কয়েক পাতা। অয়নের কথা মতো রিমি তার পড়াশুনোও চালিয়ে যাচ্ছে। যদিও কলেজে যেতে পারে না, তাই বাসাতে নিজের পড়াটুকু শেষ করার চেষ্টা করে। একদিন রিমি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিল। হুট করে তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করল। রিমির অবস্থা বেগতিক দেখে রিমি পেটের ব্যথা জোরে চিৎকার করে উঠল। রিমি চিৎকারে সকলে জোর হয়ে গেল মুহূর্তেই। রিমির পেট ধরে রেখে ঠোঁট কামড়ে বসে আছে। আর্তনাদ করার শক্তিটুকুও পাচ্ছে না। সুমাইয়া এবং ফারহান দ্রুত পায়ে এগিয়ে আসে। সুমাইয়া রিমির মাথা নিজের কোলে রেখে রিমির মাথায় আলতোভাবে হাত বুলিয়ে কণ্ঠে অস্থিরতার সুরে বলল, কি হয়েছে জান্নাত? তোর কি খুব খারাপ লাগছে? মানে পেটে ব্যথা করছে খুব? রিমি দাঁতে দাঁত চেপে মুখ দিয়ে আহ করে ওঠে। সামান্যটুকু বাক্য তার মুখ থেকে নির্গত হচ্ছে না। রিমির করুণ অবস্থা দেখে রোহানা চৌধুরী জানান, আমার মনে হচ্ছে রিমির ফেন উঠেছে, হয়তো আজকে ডেলিভারি হয়ে যাবে, তাই আমাদের দেরি করা উচিত নয়। ফারহান দাদুভাই এক্ষুনি গাড়ি রেডি করো। ফারহান দ্রুত মাথা নাড়িয়ে বাহিরে চলে যায়। মেঘ এবং সুমাইয়া রিমিকে কোনো রকমে উঠিয়ে রিমির হাত নিজেদের কাঁধে চাপিয়ে আস্তে ধীরে রিমিকে বাহিরে নিয়ে যেতে থাকে। অন্যান্য মেয়ে সার্ভেন্টরাও রিমিকে ধরে। রিমিকে কোনো প্রকার গাড়িতে বসিয়ে মেঘ, সুমাইয়া এবং ফারহান গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য হসপিটাল। অয়নের হসপিটালে রিমিকে নিয়ে আসা হয়েছে। রিমির অবস্থা বেগতিক দেখে ডাক্তারগণ রিমিকে জরুরিভাবে কেবিনে ভর্তি করায়। রিমি কেবিনে ব্যথায় কাতরাচ্ছে। নার্স এবং কিছু মহিলা ডক্টররা ভিতরে গিয়ে চেষ্টা করছে রিমিকে নর্মালভাবে ডেলিভারি করানোর জন্য। রিমি বিছানা চাদর খামচে ধরে ব্যথায় চিৎকার করেই যাচ্ছে। ডক্টর এসে রিমির হাত শক্ত করে ধরে আশ্বাসী স্বরে বলে, মিসেস চৌধুরী, আপনি ট্রাই করুন, আপনি পারবেন। প্রেশার, প্লিজ ট্রাই। রিমি জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি পারছি না, আমি একদমই পারছি না, ডক্টরে আসছি। রিমি আর কিছু বলতেই পারে না। পেটে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। বারবার শুধু বিড়বিড় করে অয়নের নামই বলে যাচ্ছে। রিমির সমগ্র মুখশ্রী গেমে একাকার হয়ে গিয়েছে ইতিমধ্যে। ডক্টররাও বুঝতে পারলেন এই মুহূর্তে অয়নে থাকাটা কতটা জরুরি। একজন মেয়ের এমন কঠিন পরিস্থিতিতে একজন স্বামী পারে তার স্ত্রীর মাথায় ভরসার হাত হয়ে তার স্ত্রীকে সাহস শক্তি যোগাতে। কিন্তু আফসোস, রিমি সেই ভরসাটুকু এই মুহূর্তে চাইলেও পাইবে না। রিমি এক প্রকার হাল ছেড়ে দিয়ে পিঠ ঠেকিয়ে শুয়ে রয়েছে। একজন ডক্টর হতাশ হয়ে বাহিরে গিয়ে সবাইকে জানালো, রিমি কিছুতেই ভরসা পাচ্ছে না নর্মাল ডেলিভারিতে, তাই এমন অবস্থাতে তাদের সিজার করে ডেলিভারি করতে হবে, না হলে বেবির ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু সিজার করলে রিমির জীবনে ঝুঁকি রয়েছে। রিমির শরীর যেমন দুর্বল, তেমনি রক্তশূন্যতা শরীরে। এমন অবস্থায় ডেলিভারি করা মানে রিমির জীবনে বিরাট এক ঝুঁকি। ডক্টরের কথা শুনে সকলে চিন্তিত হয়ে পড়ল। সুমাইয়ার কাছে এসে মেঘ বলল, আমার মনে হয় ভাবি আমাদের ঈশা আপুর সাথে যোগাযোগ করা উচিত। যদি কোনোভাবে রিমি আপুর সাথে ভাইয়ার কথা বলানো যায়। কিন্তু অয়নের তো এখন চিকিৎসা চলছে, অয়ন কথা বলতে পারবে আদৌ?
আমাদের একবার চেষ্টা তো করে দেখতেই হবে। মেঘের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সুমাইয়া ঈশাকে ফোন করে। ঈশা নিজের রুমে বসে কফি খাচ্ছিল। হুট করে ফোন বেজে ওঠায় ঈশা উঠে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে সুমাইয়া বলে, ঈশা, কোনোভাবে কি অয়নের সাথে রিমির কথা বলানো যাবে? আসলে রিমির পেন উঠেছে। এই অবস্থায় রিমির সাথে অয়নের কথা বলাটা জরুরি। রিমির পেন উঠেছে শুনে দ্রুত গতিতে উঠে পড়ে ঈশা। তারপর চিন্তিত গলায় বলে, অয়ন তো চিকিৎসা চলছে, কারোর সাথে দেখা করতে দেয় না। আমি নিজেই তো 8 মাস ধরে অয়নের সাথে দেখা করতে পারছি না। সুমাইয়া পুনরায় অনুরোধ করে, কিন্তু কিছু কি করা যায় না? রিমির জীবনে ঝুঁকি রয়েছে। ঈশা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা আমি দেখছি। ঈশা দাঁড়ালো, দ্রুত গতিতে বেরিয়ে গেল। হসপিটালে গিয়ে অথরিটির কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে অয়নের সাথে দেখা করতে গেল। অয়ন নিজের কেবিনে বসে পাশের কিছু পেশেন্টদের সাথে গল্প করছিল। আগে থেকে কিছুটা হলেও স্বাভাবিক হয়ে উঠেছে অয়ন, যদিও ড্রাগস না পেলে এখন উত্তেজিত হয়ে পড়ে। ঈশা অয়নকে গিয়ে সব জানায়। অয়ন সব কিছু শুনে সব কিছু ছেড়ে সুমাইয়াকে ফোন করে। রিমি জোরে জোরে চিৎকার করেই যাচ্ছে। সুরাইয়া অয়নের ফোন পেয়ে দ্রুত কেবিনে প্রবেশ করে। ফোনের অপর পাশ থেকে রিমির আর্তনাদ শুনে বুকে হাত দেয় অয়ন। বুকটা তার জ্বলে পড়ে যাচ্ছে। নিজেকে সব থেকে অসহায় স্বামী মনে হচ্ছে, যে নিজের প্রিয়তমার এতটা করুণ এবং গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে সে তার রিমিপুরীর পাশে নেই। সুমাইয়া গিয়ে রিমির পাশে বসে রিমির কানের কাছে গিয়ে ধরে বলল, কথা বল, অয়ন ফোন করেছে। অয়নের নাম শুনে রিমির মাথার মধ্যে আস্তে করে দৃঢ় কণ্ঠে বলল, হ্যালো, ডক্টর এআরসি। কথাটি বলে রিমি ফুঁপিয়ে কেঁদে ওঠে। অয়ন ভেজা গলায় বলল, ডোন্ট ক্রাই মাই লেডি, স্টে স্ট্রং। আমাদের লিটল চ্যাম্পের জন্য তোমাকে স্ট্রং থাকতেই হবে। ওর দায়িত্ব কিন্তু আমি তোমার উপর রেখে গিয়েছিলাম। প্রেশার, ইউ ক্যান ডু দিস। অয়নের কথায় ভরসা পেয়ে বিছানা চাদর শক্ত করে চেপে ধরল রিমি। আলতো সুরে বলল, আমি পারবো ডক্টর এআরসি, আমি পারবো। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল রিমির হাত থেকে। ফোনটা পড়ে যায় নিচে। সুমাইয়া ফোনটি হাতে নিয়ে বেরিয়ে এলো। কিছুক্ষণের মাঝে বাচ্চার কান্নার আওয়াজ ফোনের অপর পাশ থেকে শুনতে পেল অয়ন। সঙ্গে সঙ্গে নেত্রকোণে তার ভিড় করল গভীর জল। দুঃখের না, পৃথিবীর শ্রেষ্ঠতম এক সুখের কান্না। আজ যে অয়ন বাবা হয়েছে। বাচ্চার কান্নার আওয়াজে অয়ন মাটিতে ধপ করে বসে পড়ে। সুমাইয়া খুশি হয়ে বলে, অয়ন, তোমার ফুটফুটে মেয়ে হয়েছে। অয়ন চোখের জল মুছে ফেলে দ্রুত। তারপর ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে বলে, আলহামদুলিল্লাহ। তারপর ঈশার কাছে গিয়ে ঈশার হাত ধরে চিৎকার করে বলল, ঈশা, শুনতে পেরেছিস? আমি বাবা হয়েছি। আমার এবং রিমি পরীর কোল আলো করে ছোট্ট একটা প্রিন্সেস এসেছে। ইয়াহু। অয়নের কাণ্ডে ঈশা হেসে ফেলে। অয়ন গিয়ে হসপিটালের কাছে সকলের কাছে বলতে থাকে তার বাবা হওয়ার আনন্দের কথা। যদিও তার বুকে রয়েছে অজস্র ব্যথা। নিজের মেয়েটিকে স্পর্শ করতে পারছে না, অনুভব করতে পারছে না। প্রিয়তমার স্ত্রীর ললাটে চুমু এঁকে দিতে পারছে না। প্রেয়সীর ভয় পেও না, আমি তো আসি পাশে। কথাটি ভেবে তপ্ত নিঃশ্বাস ফেলে সে। সে এখন চাইছে তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের এবং প্রিয়তমা স্ত্রীর কাছে পৌঁছে যেতে। অপরদিকে রিমির পাশে তার ছোট্ট মেয়েটাকে শোয়ানো হয়। রিমি তার মেয়েটাকে নিজের বক্ষে মিশিয়ে অসংখ্য চুমু খায়, কেঁদে উঠে ফুপিয়ে। এই মেয়ে যে তার আর ডক্টর এয়ারসির অংশ। সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের পালা বদলে 5 বছর কেটে গিয়েছে ইতিমধ্যেই। রিমি একজন সফল ডক্টর হয়েছে। অয়নের হসপিটালের সমস্ত ভার নিজের কাঁধে নিয়েছে। সময়ের কাছে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রিমি এখনও অয়নের পথফানে চেয়ে থাকে। সেদিনের পর থেকে আর কথা হয়নি অয়নের সাথে। অয়নের চিকিৎসা এখনও চলছে। ঈশা থেকে টুকটাক খবর পায় সে। রিমি প্রতিটা রাতে উপন্যাস লিখতে গিয়ে ভাবে কবে তার উপন্যাসের সমাপ্তি ঘটবে। রিমি তার কেবিনে বসে রোগীদের চেক আপ করছিল। কিছুক্ষণের মাঝে তার নাম্বারে ফোন আসে। রিমি ফোন পেয়ে তা রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে একজন গার্ড বলে, ম্যাম, অয়রি ম্যাম হুট করে বায়না ধরেছে যেন আপনি তাকে এসে স্কুল থেকে নিয়ে যান। রিমি মুচকি হাসে। মেয়ের সব বায়না তো শুধু তার কাছেই। আজ অয়রি প্রথমবার স্কুলে গিয়েছে। যদিও কাজের চাপের জন্য রিমি অয়রিকে স্কুলে দিয়ে আসতে পারেনি, কিন্তু সে কথা দিয়েছিল স্কুল থেকে অয়রিকে নিয়ে আসবে। রিমি হসপিটাল থেকে বেরিয়ে গাড়ির ভিতরে গিয়ে অয়রির স্কুলে রওনা দেয়। অয়রির কাছে স্কুলে এসে পৌঁছাতে অয়রি স্কুল ড্রেসে ছোট্ট ছোট্ট পায়ে নিজের মাকে দেখে দ্রুত দৌড়ে জড়িয়ে ধরে। রিমিও তার মেয়েকে শক্ত করে ধরে চুমু খায় কপালে। অয়রি খুশি হয়ে বলে, আমি জানতাম মাম্মা তুমি আসবে। রিমি মুচকি হেসে বলে, আমার আরও আবদার করেছে আর আমি না এসে কিভাবে থাকবো বলো। অয়রিও হেসে পরক্ষণে মন খারাপ করে ফেলে। মন খারাপের সুরে বলে, জানো মাম্মা, এখানে অনেকের বাবাও এসেছে আজকে, কিন্তু আমার পাপা আসেনি।
আমার পাপা কি কখনো আমাকে নিতে আসবে না মাম্মাম? নিজের মেয়ের অবুঝ প্রশ্নে রিমি কি জবাব দিবে বুঝতে পারছে না। অয়রির মাথায় আলতো করে হাত বুলিয়ে রিমি স্নেহের সহিতই বলল, আসবে মা, একদিন তোমার পাপা এসে তোমাকে স্কুল থেকে রিসিভ করবে। সেদিন আমরা 3জন হাত ধরে একসঙ্গে হেঁটে বাড়িতে যাব। কিন্তু কবে মাম্মাম? অয়রির প্রশ্নে রিমি চুপ হয়ে থাকে। তার মতে তার ছোট্ট মেয়েটিও যে অয়নের অপেক্ষায় প্রহর গুনছে। অপরদিকে কিছুক্ষণের মাঝে এয়ারপোর্টে একটি প্রাইভেট প্লেন ল্যান্ড করে। সেখান থেকে কালো পোশাক পরিহিত ফর্মাল ড্রেস আপে একজন সুদর্শন পুরুষ বেরিয়ে আসে। কালো পোশাক পরিহিত দেহরক্ষীগণ তাকে দেখেই সঙ্গে সঙ্গে বন্দুক নামিয়ে মাথা ঝুঁকিয়ে রাখে। ঈশ্বর যুবকটির পিছনে পিছনে বেরিয়ে আসে। তারপর যুবকটির কাঁধে সাপড় মেরে বলল, অবশেষে প্রায় 5 বছর পর আমরা আমাদের দেশে ফিরে আসলাম। অয়ন অদরের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, লেটস গো। অয়ন এয়ারপোর্ট থেকে বেরোতেই সকলেই ডক্টর এয়ারসিকে দেখে এক প্রকার চমকে যায়। মেয়েরা এবং বাকি স্টাফরা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আগে থেকেও দ্বিগুণ সৌন্দর্যের অধিকারী হয়েছে অয়ন। অয়ন সোজা গাড়িতে উঠে বসে। ঈশাও সঙ্গে সঙ্গে বসে পড়ে। অয়ন গাড়িতে বসে সর্বপ্রথমে নিজের ল্যাপটপ বের করে। তা চালু করে দেখতে পায় রিমি এবং অয়রির কার্যকলাপ। অয়ন সর্বাধিক থেকে নিজের লোকদের দিয়ে রিমি এবং অয়রির উপর নজর রেখেই চলছে। দেশে ল্যান্ড করার পর থেকে ঈশা উৎসাহের সহিত বলে, আচ্ছা অয়ন, আমরা তো কাউকে বলিনি তুই ফিরেছিস। আমরা যখন চৌধুরী বাড়িতে গিয়ে সবাইকে চমকে দিব তখন সবার রিয়েকশনটা কেমন হবে? বিশেষ করে অরু এবং রিমির অবস্থাটা। নো। অয়নের না শুনে ব্রু কুচকে তাকায় ঈশা। অয়ন তড়িৎ গতিতে বলে, গার্লস, এক্ষুনি গাড়িটা আমার লিটল প্রিন্সেসের স্কুলের সামনে নিয়ে চলো। অয়নের আদেশে গাড়ি অয়রির স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। রিমি অয়রিকে গাড়িতে বসিয়ে অয়রির জন্য পাশের দোকান থেকে 2টা চকলেট নিল। রিমিকে দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকে কিছু বখাটে ছেলে লালসার নজরে বাজেভাবে তাকালো। যদিও রিমি তাদের দেখেনি। রিমি গাড়িতে উঠতে সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা চুরি এসে তাদের হাত বরাবর লেগে যায়। ললাটে জোরে কোনো পরিচিত পুরুষের অদরের স্পর্শ পেতে ফিটফিট করে আঁখে জোড়া খুলে তাকায় রিমি, কিন্তু কেউ নেই। রিমি ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রিমি অনুভব করতে পারছে কেউ রয়েছে তার কক্ষে, খুব কাছের কেউ সে, কিন্তু তাকে রিমি দেখতে পারছে না। রিমি বিছানা ছেড়ে দ্রুত জানালা দিয়ে বাহিরে তাকালো, কিন্তু বাহিরেও কেউ নেই। রিমি হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। পাশে অয়রি গভীর নিদ্রায় রয়েছে। রিমির মনে হচ্ছে এক মুহূর্তের জন্য হলেও অয়ন তার কাছে এসেছিল, কিন্তু অয়ন কি করে ফিরবে? সে তো সুদূর বিদেশে। অয়নের কথা মনে পড়তে পরক্ষণে রিমির নেত্রকোনায় অশ্রু জমাট বাঁধল। বক্ষ হলো ক্ষতবিক্ষত। কি বিচ্ছিরি এক পরিস্থিতি। চাইলেও রিমি কাঁদতে পারছে না। অয়নকে ছাড়া রিমি দিন শেষে একা, সম্পূর্ণ একা। রিমিকে দূর থেকে কেউ পর্যবেক্ষণ করে যাচ্ছে, যা রিমি উপলব্ধি করতে পারছে, কিন্তু সে তো জানে অয়ন এখানে থাকতে পারে না এখন, যাকে বলে অসম্ভব ব্যাপার। রিমির ওড়না ধরে কেউ টান দিতে রিমি পাশ ফিরে ঘুরে তাকায়। অয়রি হাত দিয়ে চোখ কষলিয়ে প্রশ্ন করে, মাম্মা, তুমি এখনো ঘুমাওনি? রিমি অয়রির মাথায় হাত বুলিয়ে বলে, না মাম্মা, ঘুম আসছিল না। তুমি ঘুমিয়ে পড়ো, সকালে তো তোমার স্কুল আছে তাই না? অয়রি তার ছোট্ট ছোট্ট চুলে বাঁধা জুটি জোড়া নাড়িয়ে বলে, তোমাকেও ঘুমাতে হবে, তোমারও তো কালকে চেম্বার আছে। আর মাম্মা, তুমি তো বলছিলে গুড গার্লরা সবসময় আর্লি ঘুমিয়ে পড়ে। আমার মাম্মামও গুড গার্ল, তাই আমার মাম্মামও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। রিমি গালে হাত দিয়ে হেসে বলে, আমার পাকা বুড়িমা যখন বলেছে তখন তো আমার তার হুকুম মানতেই হবে, কিন্তু আমার যে ঘুম আসছে না, তার বেলায় কি করব? অয়ন গালে তার ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে নিজের গালে কিছুক্ষণ ভাবল। তারপর রিমিকে নিজের কোলে মাথা রাখতে বলল। রিমি কিছুটা অবাক হলেও নিজের মেয়ের অনুরোধে বিনা বাক্যে ছোট্ট অয়রির কোলে মাথা রাখল। অয়ন তার ছোট্ট ছোট্ট ফর্সা হাত জোড়া দিয়ে রিমির মাথায় হাত বুলিয়ে চাঁদের সুরে বলতে থাকে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আমার মাম্মাম যাতে ঘুমিয়ে যায়। অয়রি চন্দ্র শুনে রিমি হেসে ফেলে। মেয়েটা তাকে এমনভাবে ঘুম পাড়াচ্ছে যেন সে মেয়ে আর অয়রি তার মা। অয়রিও তার পোকলা দাঁতে হেসে বলে, মামা, দেখবে এখন তোমার ঘুম চলে আসবে। রিমি তার মেয়ের হাসির দিকে মুগ্ধ পানে তাকিয়ে থাকে। অয়রির হাসিটি একদম অয়নের মতো মনোমুগ্ধকর। অয়ন যেমনভাবে হাসত ঠিক তেমনি অয়রি হাসে। আখিজোড়া রিমি তো ডাগর ডাগর গভীর, যে কেউ দেখলে সহজেই মায়ায় পড়ে যাবে, এতটাই নিষ্পাপ দেখতে অয়রি। মা এবং মেয়ের সুন্দর মুহূর্তটি প্রেমবন্দি করে নিল অয়ন। তারপর বারান্দা দিয়ে 5 দ্রুত নিচে নেমে পরনে থাকা কালো ব্লেজারটা হাতে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। রাতের ঘোর অন্ধকারে সকলের অগোচরে নিজের প্রিয়তমা স্ত্রীকে এবং নিজের মেয়েটাকে দেখার লোভ সামলাতে পারল না অয়ন।
তাই তো ছুটে এসেছে। ঈশা গাড়িতে বসে আপন মনে ফোন গুতাচ্ছিল। অয়ন ঈশার পাশেই বলল, ট্রাস্ট মি ঈশা, রিমিপুরের মায়াবী মুখশ্রীর মতোই আমার লিটল প্রিন্সেস হয়েছে। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল দুইটা পরি যেন আমার কক্ষে সর্বস্থানে জোরে বসবাস করছে। ঈশা অয়নকে দেখে বিরক্ত সহিত বলল, আচ্ছা অয়ন, আমরা লুকিয়ে কেন বেড়াচ্ছি? বাড়ির সবাই, তোর বউ মেয়ে সবাই তোর জন্য কত বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু তুই সেই সুস্থ হয়ে দেশে ফেরার পরেও লুকিয়ে বেড়াচ্ছিস। হোয়াই? শেষের কথাটি ক্ষোভ নিয়ে জানালার দিকে তাকালো ঈশা। অয়ন তা দেখে ক্ষীণ হাসল। ঈশার প্রশ্নের বিপরীতে সিটে হেলান দিয়ে আয়েশের সাথে বসে বলল, কালকের দিনটির অপেক্ষা শুধু, তুই সব প্রশ্নের উত্তর কালকেই পেয়ে যাবি। ঈশা হতাশ হলো। অয়ন পরক্ষণে প্রশ্ন করল, ছেলেগুলোর কি অবস্থা এখন? ঈশা কিছুটা রাগান্বিত সুরে বলল, রিমির দিকে শুধু তাকিয়েছিল বলে ওদের চোখের মনের মধ্যে তুই ছড়ি মেরে দিলি। তোর অভ্যাস আর ঠিক হলো না, তাই না? অয়ন অদরের কোণে ভয়ঙ্করভাবে হাসি ফুটিয়ে বলল, কিছু কিছু ভয়ঙ্কর অভ্যাস চাইলেও বদলানো যায় না, তা থেকে যায় অনন্তকাল। আমার রিমিপুরের দিকে চোখ তুলে তাকালেই আমি তা উপড়ে ফেলে দিব। লেটস গো নাও। অয়ন কথাটি বলে গাড়ির ইঞ্জিন চালু করে গাড়ি গড়িয়ে নিল। সুমাইয়া মুখ ভার করে শপিং মলের সামনে দাঁড়িয়ে রয়েছে। ফারহান অসহায় মুখ করে সুমাইয়ার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া বেংসি কেটে ঘুরে গেল। ফারহান হতাশা সুরে বলল, সুমু, ও সুমু, তুমি কি এখনও রাগ করে থাকবে আমার উপর? সুমাইয়া উত্তর দিল না, মুখ ফুলিয়ে রাখলো। ফারহান সুমাইয়ার গালে হাত রেখে সুমাইয়ার গাল টানতে টানতে বলল, আমার গুলুমুলু বউটাকে রাখলে না হেব্বি লাগে। সুমাইয়া সঙ্গে সঙ্গে ফারহানের হাত জাটা মেরে সরিয়ে দিল। ফারহান পড়েছে মহা বিপদে। সুমাইয়া এখন 7 মাসের প্রেগনেন্ট। সুমাইয়ার মন আজকাল খারাপ থাকে মুড সুইংয়ের জন্য। তাই ফারহান ঠিক করেছে সুমাইয়াকে শপিং নিয়ে এসে সুমাইয়ার মন ভালো করে দিবে। কিন্তু শপিংয়ে এসে সুমাইয়া একটা জামা পছন্দ করে, কিন্তু গর্ভবতীর কারণে সুমাইয়ার শরীর কিছুটা ফুলে যায়। ফারহান সুমাইয়াকে মোটো বলে খেপায়, যার ফলস্বরূপ সুমাইয়া রাগ করেই ফারহানের সাথে কথা বলছে না। ফারহানদের ঝগড়ার মাঝেই দূর থেকে কেউ তাদের হাঁক ছেড়ে ডাকে। ফারহান এবং সুমাইয়া দুজনেই পিছনে করে দেখতে পায় সানা এবং সায়েদ। সানা এবং সায়েদের বন্ধুত্বের সম্পর্ক একটি ভালোবাসায় রূপান্তরিত হয়, যার কারণে সায়েদ এবং সানার ভালোবাসার প্রণয় ঘটে 5 বছর আগে। তাছাড়াও তাদের 4 বছরের ফুটফুটে ছেলে সন্তানও রয়েছে। সানা এবং সায়েদ এগিয়ে আসলো দুজনকে একসাথে দেখে। ফারহান প্রশ্ন করল, সানা, তুমি এতদিন পর ঢাকায়? আমি তো শুনেছিলাম বিয়ের পর তুমি সায়েদের সাথে চট্টগ্রামে চলে গিয়েছিলে। সানা মুচকি হেসে বলে, হ্যাঁ স্যার, সায়েদের বদলি হওয়ায় আমরা চট্টগ্রামে চলে গিয়েছিলাম, কিন্তু সায়েদের পুনরায় আবার ঢাকায় শিফটিং হয়েছে, তাই আমরা ঢাকায় এসেছিলাম শপিং করতে, কিন্তু আপনাদের দেখে ভাবলাম আপনাদের সাথে দেখা করা যায়। সুমাইয়াও পরক্ষণে মুচকি হেসে প্রশ্ন করল, সানা, শুনেছিলাম তোমাদের ছেলে হয়েছে, সে কোথায়? সায়েদ মাথা চুলকিয়ে উত্তর দিল, আমাদের ছেলে আবার বাড়ি দুষ্ট, তাকে নিয়ে গিয়ে শপিং করা যায় ঠিক মতো? তার মধ্যে সামনে ঈদ। যাকগে, সবচেয়ে তোমরা সুখী আছো, এটাই অনেক। সুমাইয়ার কথায় সানা মুচকি হাসে। হ্যাঁ, সে সত্যি ভাগ্যবান সায়েদের মতো স্বামী পেয়ে। সায়েদের জন্যই নিজের ভয়ঙ্কর অতীতকে সে বলতে পেরেছিল। অপরদিকে রিমির কাজের মাঝে নিজের গায়ে থাকা অ্যাপ্রনখানা খুলে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বিষণ্ণ লাগছে তার সব কিছু। অয়নের ছবিখানা বের করে বক্ষে জড়িয়ে নেয়। আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করলো। কিছুক্ষণের মাঝেই দরনীতি বৃষ্টিপাত শুরু হলো। রিমি শুইয়ে দেখলো সেই পানি, তার নেত্রকোণে ভিড় করে জল। রিমি ভেজা গলায় গাইতে থাকে। নিজের মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনে এক প্রকার মাথায় বাজ পড়ল যেন রিমির। রিমি সব কিছু ফেলে হসপিটাল থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। রিমিকে বেরোতে দেখে কয়েকজন দেহরক্ষী মাথা নিচু করে দাঁড়ালো। রিমি তাদের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে চেঁচিয়ে বলে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওদিকে আমার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না, সেদিকে কোনো খেয়াল আছে আপনাদের? কি করে হলো এসব? দেহরক্ষীগণ মাথা নিচু করে দাঁড়ালো। একজন অত্যন্ত নিচু গলায় বলল, আসলে ম্যাম, আমরা তো অয়রি ম্যামকে স্কুলে ঢুকিয়ে বাহিরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু স্কুল ছুটি হওয়ার পরে ম্যাম যখন বেরোলেন না তখন আমরা স্কুলে প্রবেশ করলাম, কিন্তু কোথাও ম্যামকে দেখতে পারলাম না। রিমি পা পিছনে হটে যায় কিছু দূর। মাথা কাজ করছে না তার। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। রিমি কিছু না ভেবেই ফারহানকে ফোন করে জানায়। ফারহান সব কিছু শুনে রিমিকে জানায়। সে যেন দ্রুত থানায় চলে আসে, মিসিং ডায়েরি করতে হবে। রুহানা চৌধুরীর কাছে খবর পাওয়া মাত্রই তিনি উত্তেজিত হয়ে পড়েন। উপরের মহলে ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। এমনকি তিনি পুলিশের বড় কর্তাদেরও ফোন করে হুমকির সুরেই বলেন, 24 ঘন্টার মধ্যে আমি আমার অয়রিকে দেখতে চাই, না হলে সবগুলোর খবর আছে।
রুহানা চৌধুরীর ফোনটা কেটে সোফায় বসে পড়েন। হাত বাড়িয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেন। কপাল বেয়ে ঘাম বেরোচ্ছে। বয়স্ক মানুষ এই বয়সে এত চিন্তা কিংবা দখল কোনো কিছুই নিতে পারেন না তিনি। অয়নের পরে অয়ুরই একমাত্র মানুষ যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসেন রুহানা চৌধুরী। অয়ুরির কোনো ক্ষতি তিনি সহ্য করবেন না। সুমাইয়া দূর থেকে রুহানা চৌধুরীর অবস্থা বেগতিক দেখে সার্ভেন্টদেরকে দিয়ে পানি আনিয়ে রুহানা চৌধুরীর মুখের সামনে ধরে বলেন, গ্রেটমা, পানিটা খেয়ে আপনি একটু শান্ত হন। আপনি যদি এমন উত্তেজিত হয়ে পড়েন তাহলে রিমিকে কিভাবে সামলাবেন বলুন তো? আপনি তো আমাদের একমাত্র ভরসা এখন। রুহানা চৌধুরী সুমাইয়ার হাত থেকে পানি নিয়ে ডকডক করে খেয়ে ফেললেন। সুমাইয়া মেঘকে দেখে প্রশ্ন করে, সুমাইয়া, বাড়ির এই পরিস্থিতিতে তুমি কোথায় যাচ্ছ? মেঘ কোথা থেকে হন্তদন্ত হয়ে রেডি হয়ে বেরোচ্ছিল। সুমাইয়ার প্রশ্ন শুনে থেমে যায়। মেঘ কোনো মতে আমতা আমতা করে উত্তর দেয়, আসলে ভাবি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে এখন বেরোতেই হবে, আমি যাই কেমন? মেঘা দাঁড়ালো না, বরং দ্রুত পায়ে বেরিয়ে গেল। সুমাইয়ার মনে প্রশ্ন জাগলো বেশ। অয়ুরীকে পাওয়া যাচ্ছে না, কিন্তু মেঘের মুখশ্রীতে চিন্তার কোনো ছিটেফোঁটাও নেই। অথচ মেঘের সব থেকে আদরের অয়ুরী। কিছু বুঝতে পারছে না সুমাইয়া। অপরদিকে থানায় অফিসারের কেবিনে বসে রয়েছে রিমি এবং ফারহান। অফিসার তার সমস্ত সোর্স লাগিয়ে অয়ুরীকে খোঁজার চেষ্টা করছেন। অপরদিকে ফারহান রিমিকে শান্ত করার চেষ্টায় রয়েছে, কিন্তু ব্যর্থ সে। কিছুক্ষণের মাঝে সাদিকও এসে তার সোর্স লাগিয়ে অয়ুরীর স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করছেন, কিন্তু সেখানেও কোনো প্রকার ফুটেজ নেই, সব যেন গায়েব। বিষয়টি যেন রহস্য লাগছে সাদিকের। অয়ুরীর কোনো প্রকার খবর না পেয়ে নিজেকে ধরে রাখতে পারে না রিমি। হু হু করে কেঁদে ওঠে সে। নিজেকে দায়িত্বহীন মা এবং স্ত্রী বলে মনে হচ্ছে, যে নিজের সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে ব্যর্থ। অপরদিকে অয়ুরীর দায়িত্ব অয়ন তাকে দিয়ে গিয়েছিল, তা পালনেও সে ব্যর্থ। রিমি হু হু করে কাঁপছে। ফারহানের হঠাৎ করে ফোন আসায় সে উঠে দাঁড়িয়ে ফোন রিসিভ করে। কিছুক্ষণের জন্য বাহিরে যায়। রিমি কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থেকে বাহিরের দিক থেকে বেরিয়ে আসে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার, কাজ করছে না কিছু। অন্যদিকে অয়ুরী গাল ফুলিয়ে বসে আছে। সারাদিন ধরে কিচ্ছু খায়নি সে। না খাওয়ার ফলে মুখখানি একটুখানি হয়ে রয়েছে। অয়ুরীর জানা মতে তাকে জোর করে কয়েকজন মেয়ে গুন্ডা তুলে নিয়ে আসে সকলের অগোচরে। যদিও তারা গুন্ডা টাইপ নয়, বেশ মোলায়েম স্বভাব তাদের। সারাক্ষণ শুধু কানের কাছে ম্যাম ম্যাম করছে। তাদের আচরণে মোটে অয়ুরীর মনে হয়নি তাকে অপহরণ করা হয়েছে। সিনেমার মতো মোটেও তাকে কোনো অন্ধকার রুমে বন্দি করা হয়নি, বরং বিশাল আলিশান রুমে তাকে রাখা হয়েছে। তার সামনে রয়েছে হরেক রকমের খাবার, কিন্তু অয়ুরী কিছুতেই খাচ্ছে না। তা নিয়ে মহিলা সার্ভেন্টদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। অয়ুরী ম্যাম, কিছু খেয়ে নিন, না হলে স্যার আমাদের আস্ত রাখবে না। অয়ুরী হাত বাস করে মুখ ফুলিয়ে তেজি গলায় উত্তর দেয়, আগে আপনাদের স্যারদের ডাকুন, না হলে আমি কিচ্ছুটি খাবো না। আপনারা জানেন আমি কে? আমি হচ্ছি ডক্টর অয়ন চৌধুরী অ্যান্ড রিমি চৌধুরীর মেয়ে, বুঝলেন? এক প্রকার এক আঙ্গুল দিয়ে শাসিয়ে বলে অয়ুরী। সার্ভেন্টগুলো এক প্রকার ঘাবড়ে যায়। একজন বিড়বিড় করে বলে, যেমন বাপ তেমনি তার মেয়ে। কি হলো, ডাকো তোমাদের স্যারকে। অয়ুরীর চিৎকারে সবাই চলে যায় ধীরে ধীরে। তখনই পিছন থেকে কেউ গেয়ে ওঠে, লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া বড়া তোরই মুখে। অয়ুরী গানটি শুনে পিছনে ঘুরিয়ে তাকিয়ে দেখে অয়ন পিছনে হাত বাস করে, কালো ব্লেজার পরিহিত, মুখে এক চিলতে চমৎকার হাসি। অয়ুরী কিছুক্ষণ চোখে হাত দিয়ে কসলালো। তার বিশ্বাসই হচ্ছে না তার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে, তাও এত বছর পর, যাকে এতদিন ছবির প্রেমে দেখে এসেছে। আজ সে স্বয়ং দাঁড়িয়ে আছে অয়ুরীর সামনে। অয়ন হাত বাড়িয়ে নিজের মেয়েকে কাছে ডাকে। অয়ুরী ঠায় দাঁড়িয়ে থাকে। অয়ন নিজের মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে নিজেই হাত বাড়িয়ে মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। অয়ুরীর নেত্রপল্লব নিমিষে বুঝে ফেলে। শক্ত করে জড়িয়ে ধরে নিজের পাপাকে, যার জন্য ছোট্ট অয়ুরীর এত অপেক্ষা। অয়ুরী তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে খুশির সহিত বলল, পাপা, তুমি কখন এলে? তুমি আমাকে নিয়ে এসেছ? অয়ন অয়ুরীর মাথায় হাত রেখে স্নেহের সাথে বলে, হ্যাঁ আমার লিটল স্যাম, আমি তোমাকে নিয়ে এসেছি। দেখতে এসেছিলাম আমার স্যাম তার বাবার মতো হয়েছে কিনা। অয়ুরী গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে হুট করে লাফিয়ে উৎসাহের সাথে বলে, পাপা তুমি এসেছ? মাকে তো জানাতে হবে। তুমি জানো মা তোমার জন্য কবে থেকে অপেক্ষা করছে? অয়ুরীকে থামিয়ে দিয়ে অয়ন অয়ুরীর গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলে, এখন তোমার মাম্মামকে কিছু বলা যাবে না, সারপ্রাইজ আছে তোমার মাম্মামের জন্য। কিন্তু কি সারপ্রাইজ বাবা? অয়ুরীর প্রশ্নে অয়ন হাসে শুধু। অয়ন হাসলেও পরক্ষণে বুকটা ছিনছিনে ব্যথা অনুভব করলো, কিন্তু সে ব্যথার কারণ আদৌ জানে না অয়ন।
ধূসর রঙে আকাশ ফিকে হয়ে পড়েছে। খাকা রোদ্দুরের ছিটে ফোঁটাও নেই। কেমন একটা ভয়ঙ্কর নীরবতা বিরাজমান সর্বদিকে। রিমি ছুটে চলেছে এদিক ওদিক। সে জানে না সে কোথায় যাচ্ছে। সে শুধু জানে তাকে যেতেই হবে। তাকে খুঁজে বের করতে হবে নিজের মেয়েকে। রিমির হুট করে কেন যেন মাথাটা ঘুরে গেল। হাত থেকে পড়ে গেল পার্সটা। রিমি মাটিতে লুটিয়ে পড়ে। সামনের ট্রাক এগিয়ে আসছে রিমির দিকে। রিমি উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। ললাটে জুড়ে অধৈর্য অদরের স্পর্শ পেয়ে নেত্রপলক খানিকটা বুঝে ফেলে রিমি। জল এসে নেত্রকোণে জমা হয়ে থাকে। তপ্ত নিঃশ্বাস পেলে পুনরায় আখিজোড়া বুঝে ফেলে। অয়ন রিমির হাত ধরে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। রিমির হাতে মোটা ক্যানোলা ঝুলছে। পাশে স্যালাইনের লাইন। স্যালাইন চলছে রিমির। রিমি অজ্ঞান ছিল, কিন্তু অয়নের স্পর্শে কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে এলেও তা সাময়িক। অয়ন রিমির হাত ধরে রিমির পালস চেক করল। ধীর গতিতে চলছে। অয়ন কিছুক্ষণ স্থির নয়নে চেয়ে থেকে পাশে থাকায় সোফায় বসে পড়ল। আগের অয়ন হলে সে হয়তো উত্তেজিত হয়ে পড়ত। তার রিমিপুরীর জ্ঞান ফেরা না পর্যন্ত সব কিছু ছাড়খাড় করে দিত। কিন্তু এখন অয়ন তা করবে না। তাকে শান্ত মাথায় পরিস্থিতি সামলাতে হবে। অয়নের ভাবনার মাঝেই ফারহান সুমাইয়া কেবিনে প্রবেশ করল। তাদের সাথে গুটি গুটি পায়ে অয়রিও এলো। অয়রি মায়ের অবস্থা দেখে ছুটে গিয়ে বাবার কাছে গিয়ে কান্না সুরে বলল, পাপা, মাম্মাম কেন শুয়ে আছে? কি হয়েছে আমার মাম্মামের? অয়ন অয়রির মাথায় হাত বুলিয়ে ভরসার সহিত বলে, তোমার মাম্মামের কিচ্ছুটি হয়নি আমার লিটল স্যাম্প। একটু দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু এখন দেখবে তোমার পাপা এসে গেছে, এখন সব ঠিক হয়ে যাবে একদম। অয়রি তার বাবার কথায় ভরসা পেল। তা তার চোখে মুখে স্পষ্ট। সুমাইয়া এক পলক রিমির দিকে তাকিয়ে প্রশ্ন করল, রিমির অবস্থা এখন কেমন অয়ন? স্যালাইন চলছে। শরীর দুর্বল থাকায় অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে হুট করে অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু এখন আশা করি কিছুক্ষণের মাঝে রিমিপুরীর জ্ঞান ফিরে আসবে। অয়নের কথায় সুমাইয়াও কিছুটা চিন্তামুক্ত হলো। মেঘও সুমাইয়ার পাশে দাঁড়িয়ে বলল, ভাবি তুমি চিন্তা করো না, রিমিপু ঠিক আছে। সুমাইয়া মেঘের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মেঘ, তার মানে তুমি আগে থেকে সব জানতে? তাই তো তোমার কোনো চিন্তা ছিল না, তাই না? মেঘ মাথা নাড়িয়ে সুমাইয়ার কথায় সায় জানিয়ে বলে, ঈশা আপু আমাকে আগেই সব জানিয়ে দিয়েছিল। অয়ন হাতের ইশারায় সুমাইয়াকে ইশারা করলো অয়রিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সুমাইয়াও বুঝে অয়রির হাত ধরে বুঝিয়ে শুনিয়ে বাড়ির দিকে রওনা দিল। ফারহান অয়নের পাশে বসে গলার স্বর গম্ভীর করে বলল, তোর ভারী অন্যায় হয়েছে অয়ন। তাকে তুই বুঝেছিস? আজ রিমির কত বড় ক্ষতি হয়ে যেতে পারত, তোর কোনো ধারণা আছে? অয়ন সঙ্গে সঙ্গে নেত্রপল্লব বুঝে ফেলল। চোখে বেশি উঠল সকালে সে ভয়ঙ্কর দৃশ্য। অয়ন বরাবরই রিমির সাথে সাথে রিমির অগোচরে কিছু দেহরক্ষীদের নিয়োজিত রেখেছিল, যারা রিমির অগোচরে রিমির সব খবরাখবর অয়নকে দিত। রিমি যখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়, সেই খবর পাওয়া মাত্র অয়নও বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে রিমির অবস্থা বোঝার জন্য। কিন্তু যখনই রিমি অজ্ঞান হয়ে পড়ে এবং রিমির সামনে যখন ট্রাক চলে আসে, তখন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে অয়ন। রিমি তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল। অয়ন গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে রিমিকে পাজাকোলা করে তুলে দ্রুত সরে যায়। সাথে সাথে ট্রাকটা রাস্তা ক্রস করে চলে যায়। অয়ন রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। অয়ন রিমির মুখশ্রীর দিকে তাকিয়ে বলতে থাকে, খুব করে ইচ্ছে করছে পরি, তোমায় বুকের পিঞ্জরায় বন্দি করে রাখি, যেন কেউ তোমাকে কখনো আমার থেকে আলাদা করতে না পারে। দেখো তোমার ডক্টর এয়ার্সে চলে এসেছে। রিমি অয়নের কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া করল না। অজ্ঞান হয়ে ডলে পড়ল অয়নের গায়ে। রিমির অবস্থা দেখে অয়ন বিচলিত হয়ে হাঁক ছেড়ে ডাকল দেহরক্ষীদের। তারাও সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। অয়ন তাদের দিকে তাকিয়ে আদেশে সুরে বলল, এক্ষুনি গাড়ি রেডি করো ফাস্ট। দেহরক্ষীগণ মাথা নিচু করে সায় জানায়। অয়ন রিমির গালে হাত রেখে বারবার রিমিকে ডেকে চলছে, কিন্তু রিমির কোনো প্রতিক্রিয়া নেই, সে নিশ্চুপ। তারপর অয়ন রিমিকে নিজের হসপিটালে নিয়ে এসে দ্রুত কেবিন নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে দেয় এবং রিমির অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ার পরই ঈশাকে দিয়ে বাড়ির সবাইকে জানিয়ে দেয় সব কিছু। ফারহান আরও কিছু বলার পূর্বে অয়ন তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি জানি ভাইয়া, আমার এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি। আমি তো জানি রিমিপুরীর কাছে আমাদের লিটল স্যাম্প কতটা গুরুত্বপূর্ণ। আমার কাছেও আমাদের সন্তান আমাদের জীবন। আমি যতদিন দূরে ছিলাম ততদিন আমাদের জানকে তো আমার পরি একে আগলে রেখেছিল, কিন্তু যখন তার বিপদের কথা জানতে পারল তখনই রিমিপুরী অসুস্থ হয়ে পড়ল। এর জন্য দায়ী আমি নিজেই। আমার শুধু মনে হচ্ছিল, আজ আমার পরি যদি কিছু হতো তাহলে আমার কি হতো ভাই? আমার তো ভেবেই হাত পা কাঁপছে। অয়নের কথার মাঝে ফারহান অয়নের কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু হবে না তোর রিমিপুরীর।
যতদিন তুই আছিস তোর পরীর কোনো ক্ষতি হবে না। নিজের উপর ভরসা রাখ। আর কালকে তো একটা স্পেশাল দিন, তাই সেই স্পেশাল দিনটাকে নিয়ে ফোকাস কর, বুঝলি? আমি বরং এখন আসছি, অনেক আয়োজন করতে হবে তো। অয়ন মুচকি হাসি দেয় বিপরীতে। ফারহান বেরিয়ে যায়। অয়নও উঠে দাঁড়িয়ে রিমির কাছে এসে রিমির হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চুমু খেয়ে শীতল কণ্ঠে বলল, সরি পরি, প্লিজ ফরগিভ মি। কয়েকটা মুহূর্ত পেরিয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। ধরণী সূর্যকে বিদায় জানিয়ে ঘন কুসকুসে একপালি অন্ধকারকে আমন্ত্রণ জানালো। রিমির নেত্রপলব ধীরে ধীরে নড়ল কিছুটা। রিমি লাফ দিয়ে দ্রুত গতিতে উঠে পড়ে। নিজেকে অয়নের হসপিটালে আবিষ্কার করে ব্রু কুঁচকাল। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো সকালের ঘটনাটি তার কাছে আবসা আবসা ধরা দিল। রিমি তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, কিন্তু তাকে হসপিটালে কে নিয়ে আসলো? রিমি তখনই হুট করে মনে পড়ে যায় তার মেয়েকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে হবে তার উরুকে। কথাটি ভেবে তড়িৎ গতিতে রিমি উঠতে চাইলে মেঘ এসে রিমিকে বাধা দিয়ে বলে, রিমি আপু, এই অবস্থাতে তুমি কোথায় যাচ্ছ? মেঘকে দেখে রিমি বলে ওঠে, মেঘ তুমি এখানে? তুমি আমায় বাধা দিচ্ছ কেন? আমাকে যেতে দাও, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। রিমিকে উত্তেজিত হতে দেখে মেঘ রিমিকে শান্ত করার জন্য বলল, ওরও একদম ঠিক আছে এবং একদম সেফ আছে, তুমি আমার সাথে চলো এখন। রিমি মেঘের কথায় অবাক হয়ে দ্রুত প্রশ্ন ছুড়ে বলে, তুমি জানো ওরু কোথায়? কোথায় আমার ওরু? আমাকে এক্ষুনি নিয়ে চলো। কথাটি বলতে বলতে নিজের হাতের ক্যানোলা একটানে খুলে ফেলে দিয়ে অস্থির হয়ে উঠে দাঁড়ালো রিমি। মেঘ বুঝলো রিমিকে বুঝিয়ে শান্ত করা যাবে না, তাই রিমিকে নিয়ে চলে গেল অয়নের দেওয়ায় সে ঠিকানাতে। গাড়ি থামলো একটি অন্ধকার জায়গায়। রিমি দ্রুত পায়ে বেরিয়ে যায়। মেঘও বেরোলো, কিন্তু রিমির চোখের আড়ালে চলে গেল। রিমি অন্ধকারে কিছুই দেখতে পারছে না। রিমি বারবার মেঘ মেঘ বলে হাঁক ছেড়ে ডাকলো, কিন্তু মেঘকে দেখতে না পেয়ে তার মনে আর এক দফা ভয়ের জন্ম হলো। রিমি নিজে নিজে মনে বিড়বিড় করে আওড়ালো, এখানে হচ্ছেটা কি? আমার তো কিছুই মাথায় আসছে না। আমার অরুই বা কোথায়? মেঘ তো বললো অরু নাকি এখানে আছে, কিন্তু আমি তো কাউকে দেখতেই পারছি না। ওরু, মা আমার, কোথায় তুমি? তখনই রিমি শুনতে পেল কারা রিমির অগোচরে একসাথে চিৎকার করে বলে যাচ্ছে, 3, 2, 1 অ্যান্ড 0। সঙ্গে সঙ্গে কেউ আদো আদোভাবে মিষ্টি গলায় পিছন থেকে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। অয়রিক গানটি গাইতে গাইতে এগিয়ে এলো রিমির দিকে। রিমি নির্বাক হয়ে তাকিয়ে আছে। অয়রির পরনে মিষ্টি বাবরি ফ্রক, আঁকাবাঁকা দাঁতে চমৎকার হাসি জ্বলছে। রিমি দ্রুত অয়রির কাছে ছুটে গিয়ে অয়রির হাতে মুখে সুমুখে বুকে টেনে ধরে কাঁদতে কাঁদতে বলে, কোথায় ছিলে আমার মা? তুমি কোথায় ছিলে তুমি জানো? তোমার মা তোমায় কত খুঁজেছে। তোমাকে না পেয়ে তোমার মামামের কি অবস্থা হয়ে গিয়েছিল। অয়রি কপালে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, আমার এই বড় মেয়েকে আমি কি করে সামলাই বলো তো? এত বড় হয়ে গেছে তাও কান্না করে, সিসকাদুনি মামা মামার। অয়রির কথা শুনে রিমির অয়নের কথা মনে পড়ে যায়। অয়নও তাকে সিসকাদুনি বলতো। সঙ্গে সঙ্গে রিমি হেসে ওঠে অজান্তে। রিমি অয়রির হাত ধরে পরক্ষণে কিছুটা কড়া গলায় বলে, কিন্তু তুমি কোথায় ছিলে ওরু? তুমি জানো না তোমাকে ছাড়া তোমার মাম্মামের কতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল? জানি মাম্মা, কিন্তু তোমার বার্থডে স্পেশাল একটা বিরাট সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা দেখলে তুমি একেবারে হ্যাপি হয়ে যাবে, সব কষ্ট ভুলে যাবে। রিমি প্রশ্নবোধক দৃষ্টিতে অয়রির দিকে তাকায়। তখনই শুনতে পায় গিটারের টুংটাং শব্দ। অন্ধকারের মাঝে পুরুষ কণ্ঠে গেয়ে ওঠে। গানের গলা শুনে রিমির পুরো শরীর কেঁপে ওঠে। রিমি বুঝতে থাকে কে গাইছে এই গান। রিমি নিজেও গেয়ে ওঠে। যুবকটি গানটি গাইতে গাইতে রিমির পিছনে দাঁড়িয়ে রিমির কানে আস্তে করে কামড় দিয়ে পুনরায় গেয়ে ওঠে। রিমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুঝতে আর বাকি থাকে না তার পিছনে স্বয়ং অয়ন দাঁড়িয়ে আছে, যার জন্য এত বছর ধরে তার এত প্রতীক্ষা। রিমি অনুভূতি শূন্য হয়ে পিছনে ঘুরে তার কাঙ্ক্ষিত প্রেমিক পুরুষটিকে দেখার শক্তি কিংবা সাহস কোনোটাই যেন তার হচ্ছে না। অয়ন গানটি গাওয়া থামিয়ে দিয়ে রিমির কানের কাছে গিয়ে শীতল কণ্ঠে বলে, হ্যাপি বার্থডে মাই লেডি, রিমি পরি। সঙ্গে সঙ্গে আকাশে বড় বড় আতশবাজি ফুটতে শুরু করে। রিমি পিছনে ঘুরে তাকায় সঙ্গে সঙ্গে। কোথা থেকে সঙ্গে সঙ্গে রিমি এবং অয়নের উপর সরাসরি লাইট ফোকাস করে। আকাশ থেকে হেলিকপ্টার থেকে ফুলের বর্ষণ শুরু করে। রিমি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষটার দিকে। সাদা ব্লেজার পরিহিত সুদর্শন যুবকটি শুধুমাত্র রিমির, একান্তই রিমির। রিমির হুট করে মনে হলো তার সামনে অয়ন নয়, বরং হয়তো কোনো স্বপ্ন দেখছে সে। রিমি হাত ছুঁয়ে অয়নের গাল স্পর্শ করে। বর্ষা গালে নতুন
করে চাপ দাড়ি গজিয়েছে। চুলগুলো আগের থেকে উস্কো খুস্কো দেখালে অয়নকে পরিপাটি লাগছে। অয়ন রিমির হাত নিজের সামনে এনে চুমু খেয়ে বলল, এবার বিশ্বাস হলো তো পরি? তোমার ডক্টর এয়ারসি তোমার জন্য আমাদের লিটল স্যাম্পের জন্যই ফিরে এসেছে। রিমি শুধু অয়নের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কোনো রূপ প্রতিক্রিয়া করছে না। অয়ন হাত দিয়ে চুটকি বাজালো। অয়নের ইশারা পেয়ে চারদিক থেকে কালো পোশাক পরিহিত দেহরক্ষীগণ মাথা নিচু করে উপরের দিকে পায়ার করে। সঙ্গে সঙ্গে আকাশে বড় করে আতশবাজি ফুটে ওঠে। তার মাঝে হরেক রকমের লেখায় ভেসে ওঠে, শুভ জন্মদিন আমার পরি, আমি তোমায় ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। চারদিক থেকে ক্যান্ডেলের আলো নিয়ে রিমি এবং অয়নের চারপাশে কিছু বাচ্চা ছেলে মেয়ে ঘুরছে। আলোকিত হয়ে উঠেছে মুহূর্তেই পরিবেশটি। আকাশের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে হেসে ওঠে রিমি। অয়ন রিমির দিকে ঝুঁকে প্রশ্ন করে, পছন্দ হয়েছে সারপ্রাইজ রিমি পরি? রিমি শক্ত করে জড়িয়ে ধরে তার প্রেমিক পুরুষকে, তারপর কান্না বেজায় গলায় উত্তর দেয়, আমার জন্মদিনের সেরা উপহার তো আপনি ডক্টর এয়ারসি। আপনার কাছে হাজারো আলো পিকে আমার কাছে। আমার আকাশের চাঁদ যেখানে উপস্থিত সেখানে অন্য আলো আমার কাছে মূল্যহীন ডক্টর এয়ারসি। কথাটি অয়ন কথায় অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে তার রিমি পরীকে। আমরাও কিন্তু আছি। সুমাইয়ার কথা শুনে রিমি পিছনে ঘুরে তাকিয়ে দেখে রুহানা চৌধুরী, ফারহান, সুমাইয়া, মেঘ এবং ঈশা দাঁড়িয়ে আছে। অয়রি ঠোঁট টিপে হাসছে। সকলকে একত্র দেখে রিমি লজ্জায় সরে যেতে নিলে অয়ন রিমিকে যেতে দেয় না, বরং নিজ বক্ষে শক্ত করে চেপে ধরে। রিমি অয়নের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে নিচু সরে বলে, আপনি এখনও অসভ্যই রয়ে গেলেন ডক্টর এয়ারসি। অয়ন রিমির কথার বিপরীতে চোখ মেরে জবাব দেয়, এত বছর কাছে পেলাম, অসভ্যতামি তো কেবল শুরু। রিমি অয়নের বক্ষে মাথা রেখে বলল, আপনার বক্ষে আজীবন ঠাঁই পাবো তো ডক্টর এয়ারসি? আমার পক্ষে ঠাঁই তোমার আজীবন থেকে যাবে রিমি পরি, একান্তভাবে শুধুই তোমার। অয়নের পাল্টা জবাব রিমি মুচকি হাসি উপহার দেয়। সাহেব বিবির প্রেমালাপ শেষ হলে এখন কেক কাটার পর্ব শেষ করা যাক, কি বলো সবাই? সবাই এসার কথা একসাথে বলে ওঠে একদম। অয়ন রিমির হাত ধরে স্টেজে যাওয়ার পূর্বে অয়রিকে কোলে নিয়ে এবং রিমির হাত ধরে স্টেজে ওঠে। রিমিকে কেক কাটতে বলে। রিমি অয়রি এবং অয়নের হাত ধরে কেক কাটে। সঙ্গে সঙ্গে পুনরায় তাদের উপর ফুলের বর্ষণ হতে শুরু করে। অয়রি হাত দিয়ে খুশিতে তালি বাজাতে থাকে। অয়রির খুশি দেখে রিমি এবং অয়ন একসাথেই হেসে ওঠে। রিমি কেক কেটে অয়রিকে প্রথমে খাইয়ে দিলে অয়ন মুখ বেঁকিয়ে দাঁড়িয়ে থাকে। রিমির কানের কাছে গিয়ে আস্তে করে বলল, ওকে কেন আগে খাওয়ালে? তুমি আমার বউ, তুমি আমায় আগে খাওয়াবে, বুঝলে? অয়নের কথা রিমি কোমরে হাত দিয়ে অবাক হয়ে বলে, এখন নিজের মেয়েকেও হিংসা করবেন আপনি ডক্টর এয়ারসি? তোমার বেলায় নিজের মেয়েকেও হিংসা হয় বড্ড রিমি পরি। অয়নের কথা শুনেই হেসে ফেলে রিমি। তারপর অয়নের গালে কেক মাখিয়ে দেয়। অয়ন নাক উঁচু করে রাগ দেখিয়ে রিমিকেও কেক মাখিয়ে দেয়। বাবা মায়ের কাণ্ড দেখে অয়রি হাসতে থাকে। অয়ন এবং রিমি মেয়ের হাসি দেখে একসাথে অয়রির গালে কেক লাগিয়ে দিয়ে হেসে ওঠে। অয়রি গাল ফুলিয়ে ফেলে। ছোট্ট পরিবারের এমন মূল্যবান হাসি মাখা মুহূর্ত ক্যামেরায় বন্দি করে রাখল ঈশা। অয়ন রিমিকে পুনরায় বুকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি রিমি পরি, আমিও অনেক বেশি ভালোবাসি। ফারহান, রিমি, অয়ন এবং অয়রির মুহূর্ত দেখে সুমাইয়ের পেটে হাত রেখে বলল, আমাদের পরিবারও পরিপূর্ণ হয়ে উঠবে কয়েকদিন পর, তাই না সমু? সমু মুচকি হেসে জবাব দেয়, সে অপেক্ষার প্রহর গুনছি আমি। এয়ারপোর্টে অপেক্ষারত একজন রমণী দাঁড়িয়ে আছে তার প্রেমিক পুরুষের অপেক্ষায়। সে কি আদৌ আসবে কি না সে জানে না, শুধু অপেক্ষা করছে তার ভালোবাসার টানে মানুষটি ঠিকই আসবে। মেঘ ঘড়ির দিকে তাকালো, রাত 3:30। মেঘ হতাশ হলো। কিছুক্ষণের মাঝে অস্ট্রেলিয়ার প্লেন ল্যান্ড করবে। মেঘ অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু আমানকে দেখতে পেল না। মেঘ হতাশার নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরে তাকায়। সঙ্গে সঙ্গে পিছন থেকে কেউ ছুটে এসে তাকে জড়িয়ে ধরে আলতো সুরে বলে, তোমার অপেক্ষার অবসানের সময় আসন্ন মেঘ, আমি এসেছি তোমার ভালোবাসার টানে তোমার দ্বারপ্রান্তে। মেঘের নেত্রপল্লব ছলছল করে ওঠে, ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে সে। কাঁদতে ইচ্ছে করছে খুব করে তার অপেক্ষার অবসান অবশেষে ঘটল তবে। তার প্রেমিক পুরুষ অবশেষে ফিরে এলো তবে। মেঘকে ছেড়ে দিয়ে আমার মেঘের সামনে এসে নিজের গায়ের ব্লেজারখানা খোলে। মেঘের গায়ে জড়িয়ে ধরে বলল, আমার আকাশের টুকরো মেঘের টুকরোকে সকলের থেকে আড়াল করে দিলাম। মেঘ আমানের দিকে অবাক হয়ে তাকাতেই আমান পিছনে সরে গিয়ে সকলের সামনে চিৎকার করে বলে, আই লাভ ইউ মেঘ, ডু ইউ লাভ মি? মেঘ মুখ চেপে কেঁদে ওঠে। আমান তাকে সকলের সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করবে তা মেঘের ধারণার বাহিরে ছিল।
মেঘ নিজেও কাঁদতে কাঁদতে বলে, ইয়েস, আই লাভ ইউ মোর দ্যান ইউ। আমান তৃপ্তির হাসি হেসে মেঘকে উপহার দিল। অয়রি ঘুমিয়ে পড়েছে। অয়ন অয়রের মাথার পাশে বসে অয়রির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। রিমি আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে সাজছে। নিজেকে আজকে সাজাতে বড্ড ইচ্ছে করছে তার। অয়ন বিছানা থেকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নিজের রিমি পরির দিকে। তারপর উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, বারবার আমাকে মুগ্ধ করো কেন রিমি পরি? আমি আজও তোমার নেশায় আসক্ত। ড্রাগসের নেশা না হয় মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে সারানো যায়, কিন্তু তোমার নেশা সারানোর জন্য কোন কেন্দ্রে যেতে হবে বলো তো? রিমি ঠোঁট ফুলিয়ে অয়নের বুকে মাথা রেখে আলতো ধাক্কা দিয়ে বলে, আমার নেশায় আসক্ত হয়ে থাকবেন আপনি আজীবন, শুধুমাত্রই আমার। সেই নেশাকে সারানোর সাধ্য আপনার নেই, কারোই নেই ডক্টরে আসছি। কথাটা বলে রিমি অয়নের দিকে কাজল বাড়িয়ে দিয়ে বলল, আমি আপনার কথা মতো কাজল দেইনি কখনো আঁখিতে, শুধু প্রতীক্ষায় ছিলাম আপনি কবে আসবেন এবং নিজ হাতে আমার কাজল পরিয়ে দিবেন। আজ সেই প্রতীক্ষার অবসান ঘটল, ডক্টরে আসছি। অয়ন স্মিত হেসে কাজলখানা হাতে নিয়ে তার রিমিপুরির আঁখিতে কাজল লাগিয়ে দিল, সাজিয়ে দিল মনের মতো করে। তারপর রিমির দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল, প্রেয়সী, তুমি কাজল পরো না, তোমার আঁখিতে কাজল পরা পাপ হয়ে দাঁড়িয়েছে। কেন? রিমির প্রশ্নে অয়ন উত্তর দেয়, আমার যে তোমার আঁখি জড়ায় কাজলের মায়ায় বারংবার মরণ হয়, সুখকর মরণ। ডুবে যেতে ইচ্ছে করে, শত শত যুগ পার করে দিতে ইচ্ছে করে তোমার কাজল কালো আঁখি জোড়ার দিকে তাকিয়ে। রিমি লাজুক হাসে, মুখশ্রী তার ক্রমশই লাল হয়ে উঠেছে। রিমি পিছনে ঘুরে তাকায়। অয়ন কী ভেবে যেন রিমিকে পাজকলো করে তুলে নেয়। রিমি অবাক হয়ে তাকাতে অয়ন তাকে নীরব হয়ে থাকতে বলে। অয়ন রিমিকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়, তারপর অজানা গন্তব্যর দিকে রওনা দেয়। রাতের আধার পেরিয়ে ভোরের মিষ্টি আলো পড়তে শুরু করছে। পূর্ব আকাশে রক্তিম আভা, গাছে গাছে পাখিদের ডাকাডাকি। নদীর কিনারে ঠায় দাঁড়িয়ে গগনমুখী ঝাউবন, সমুদ্র তীরে ভোরের নিস্তব্ধতা। ভাটার টানে বিক্ষুব্ধ নদীটি যেন একেবারেই শান্তশিষ্ট। মাঝি তার নৌকা কেবল পাড়ে নিয়ে এসেছে। অয়ন তাকে দেখে হাঁক ছেড়ে ডাকল, তারপর রিমির হাত ধরে রিমিকে নৌকায় বসিয়ে দিল। রিমির গায়ে টুকটুকে লাল শাড়ি, চুলগুলো বাতাসে বারবার অয়নের মুখে লেপটে যাচ্ছে। অয়নের গায়েও সাদা পাঞ্জাবি, মুখে চমৎকার হাসি। রিমি বুঝতে পারছে না অয়ন হঠাৎ তাকে এখানে কেন নিয়ে এলো। রিমির ভাবনার মাঝে অয়ন রিমির সামনে রিমির উপন্যাসের ডায়েরি তুলে ধরে। রিমি অয়নের দিকে ছলছলে দৃষ্টিতে তাকাতে অয়ন মাথা নাড়িয়ে বলে, সময় হয়েছে আমাদের উপন্যাসের সমাপ্তির। রিমি মাথা নাড়িয়ে মুচকি হেসে সায় জানিয়ে, আমাদের অপেক্ষাকৃত সুখকর মিলনে আজ সমাপ্তি ঘটবে আমাদের দীর্ঘ উপন্যাসের। অয়ন রিমির ললাটে জুড়ে ভালোবাসার স্পর্শে এঁকে দেয়। নৌকা নিজের গতিতে নদীতে বয়ে চলেছে। অয়ন রিমির হাত ধরে কলম ধরে উপন্যাসের শেষ পাতায় তাদের সমাপ্তি ঘটালো, যার নাম রাখলো তুমিময় নেশায় আসক্ত। তো ভিউয়ার্স, এটা গল্পের শেষ অংশ। গল্পটির নাম তুমিময় নেশায় আসক্ত, লিখেছেন জান্নাতুল ফেরদৌসী রিমি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।